ওকে, আজকে 19 আগস্ট পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং আমাদের আজকে ল্যাব হচ্ছে 28। হ্যাঁ, আমরা লাস্ট কয়টা ক্লাস ধরে হচ্ছে যে আমাদের রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে আমরা কি কাজ করতেছিলাম। আমরা টেলউইন্ড এবং বুটস্ট্র্যাপ দুইটারই মোটামুটি ওভারভিউ দেখার চেষ্টা করছি। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে কিছুটা বেশি আমরা বুটস্ট্র্যাপের যে সাপোর্ট গুলা আমরা ওয়েবে পাবো সেগুলা অনেকটুকু আমরা দেখে ফেলছি। যেমন হচ্ছে কি আমরা কন্টেন্ট গুলা কিভাবে হচ্ছে কি আমাদের ওয়েবে সাপোর্ট দিচ্ছে, ফ্রম কিভাবে সাপোর্ট দিচ্ছে, ইউটিলিটি কিভাবে সাপোর্ট দিচ্ছে, কিভাবে বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপ লেআউটের ফাংশনালিটি গুলো নিয়ে আমাদের ওয়েব পেজকে রেসপন্সিভ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি চেষ্টা করছি ভালোভাবে কি জানার, বোঝার, শিখার। আপনারাও দেখলাম যে অনেক ভালো প্র্যাকটিস করতেছেন, মাশাআল্লাহ। এটা একটু কন্টিনিউ করেন সবাই। হ্যাঁ, এখনো যাদের গ্যাপ আছে তারাও শুরু করেন। আপনারা বেশি কি পিছিয়ে যান নাই কিন্তু, এক শুরু করলেই পারবেন। এখন জাস্ট শুরুটা করা দরকার। হ্যাঁ, যার মধ্যে যে আহ, যেখানে বাধা মনে হচ্ছে জাস্ট শুরু করেন, দেখবেন বাধাটা কি রিকভার হয়ে গেছে। তো আজকে আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বুটস্ট্র্যাপটা ধরলাম, এই বুটস্ট্র্যাপ দিয়ে একটা কি টেমপ্লেট বানানো। ওকে, আর এছাড়াও আমরা হচ্ছে টেলউইন্ডটা দেখছিলাম, টেলউইন্ডের একটা ওভারভিউ আমরা পাইছি। হোপফুলি নেক্সট স্যাটারডে আমরা হচ্ছে যে ওই রনের মাধ্যমে টেলউইন্ড দিয়ে একটা সিঙ্গেল পেজ হলো একটা ডিজাইন করে দেখাবে সে আমাদেরকে। হ্যাঁ, নিব ডিজাইন করে তার থেকে। তাহলে হচ্ছে কি কিভাবে ওই ওদের ইউটিলিটি গুলো কাজ করে একটা আমাদেরকে কি রেসপন্সিভ ডিজাইন দিতে পারে সেটা আমরা এখান থেকে কি দেখে নিব। কেমন? তো আজকে ট্যাবলেট ডিজাইনিং এ যাওয়ার সময় আমার মনে হলো যে আমরা একসাথে দুইটা কাজ করতে পারি। একটা হলো যে বুটস্ট্র্যাপ দিয়ে প্রফেশনাল একটা কি ট্যাবলেট করতে পারি, পাশাপাশি আমাদের যে রিকোয়ারমেন্ট আমরা ফার্স্ট দুইটা ইউজ করছিলাম। আমরা একটা ট্যাবলেট করছিলাম ফ্লট দিয়ে, একটা ট্যাবলেট করছিলাম কিছুটা ফ্ল্যাক্স দিয়ে। ওখানে আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল, একটা ওয়েবসাইট দেখে সেটা দেখে করতেছিলাম। তো আজকে আমার মনে হলো যে আমরা রিকোয়ারমেন্ট একটু চেঞ্জ করি। হ্যাঁ, অন্য একটা রিকোয়ারমেন্ট নিই। এই জন্য আমি হচ্ছে একটা রিকোয়ারমেন্ট অলরেডি আপনার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে একটা কি পিএইচডি ফাইল। ওকে, একটা পিএইচডি ফাইল। পিএইচডি ফাইলটা কি আমাদের হচ্ছে যে এই ইন্ডেক্সে কোড করলে বা এইচটিএমএল কোড করলে ফাইলটা হয় কি ডট এইচটিএমএল, সিএসএস কোড করলে ডট সিএসএস। একইভাবে ফটোশপে যদি আমরা কোনো কাজ করি, ফটোশপের র ফাইলে যদি সেভ করি সেটা হয় কি ডট পিএইচডি। পিএইচডি মানে তার মানে কি আসলে একটা ফটোশপের ফাইল, সহজ কথা। এখন ফটোশপের ফাইল আমরা নর্মালি জানি ফটোশপের কাজ কি, ফটোশপ দিয়ে একটা ইমেজ তৈরি করা যায়, ইমেজ এডিটিং করা যায়, তাই না? একইভাবে ফটোশপ দিয়ে ওই গ্রাফিক্যাল ভিউতে ওয়েব পেজ দেখতে কেমন হবে সেটাও বানানো যায়। কথা বোঝা গেল? ফটোশপ দিয়ে একটা ওয়েব ভিউ কেমন হবে সেটাও কি তৈরি করা যায়, গ্রাফিক্যালি তৈরি করা যায়। এটাকে আমরা বলি হচ্ছে ইউআই বলি এটাকে আমরা। হ্যাঁ, ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস নর্মালি হচ্ছে যে কোনো রিকোয়ারমেন্টে আমরা নর্মালি প্রথমে হচ্ছে কি একটা গ্রাফিক্যাল ইউআই পাই। গ্রাফিক্যাল ইউআই মানে কি আপনার ইন্টারফেসটা নর্মালি দেখতে কেমন হবে এটা আমরা পাই। এটা আবার এটাকে আমাদের এসটিএমএল এ বা ওয়েবে কি কনভার্ট করতে হয়। এসটিএমএল এ বা কি ওয়েবে কনভার্ট করতে হয়। কেমন? তাহলে অ্যাজ এ রিকোয়ারমেন্ট আমরা কি পাচ্ছি, নর্মালি আমরা একটা ইউএ পাচ্ছি। ইউআইটা থাকে কিসে? গ্রাফিক্যাল ভিউতে থাকে। গ্রাফিক্যাল ভিউ না থাকলে তো এটা আমরা বুঝবো না। আর আপনাকে যদি রিকোয়ারমেন্টে যদি একটা কোডিং দিয়ে দেয় তাহলে সেটা আপনি আউটপুটে কি নেবেন? আপনাকে দেখতে দেখাইতে হবে যে দেখতে কেমন হবে। যেমন হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন সংসদ ভবনের সামনে গেলে দেখবেন যে মানুষ ছবি আঁকতেছে, ছবি আঁকার জন্য তারা আরেকটা ছবি দিচ্ছে, দেখে দেখে আঁকো। হ্যাঁ, ওই দেখে দেখে করার বিষয়টা আমাদেরকে দিবে বিভিন্ন রিকোয়ারমেন্টে। সেটা হচ্ছে কি গ্রাফিক্যাল ভিউতে দিবে। তাই আবার গ্রাফিক্যাল ভিউতে কতভাবে আসা যায় আমরা এটা একটা বুঝে দেখেন। এই ফটোশপ দিয়ে গ্রাফিক্যাল ভিউ দেওয়া যায়। এরপর হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর আছে একটা, হ্যাঁ আপনার নাম শুনছেন, সেটা দিয়ে গ্রাফিক্যাল ভিউ দেওয়া যায়। এরপর অ্যাডব এক্সডি আছে, সেটা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এরপরে ক্যানভা আছে, আপনার নিশ্চয়ই নাম শুনছেন। আমরা একটু এগুলো আমরা এগুলো নোট করি, চলেন আসেন। হ্যাঁ, ওকে, একটা ফন্টটা বড় করি, একটু গঠনগুলো বুঝেন প্লিজ, এগুলো খুবই দরকারি। বললাম কি অ্যাডব ফটোশপে দিতে দেয়, তারপরে অ্যাডব, হ্যাঁ, ইলাস্ট্রেটরে দেয়, তারপরে অ্যাডব এক্সডিতে দেয়, ঠিক আছে? তারপরে ক্যানভাতে দিচ্ছে, ওকে, তারপরে ফিগমাতে দিচ্ছে। ঘটনাগুলো বুঝুন না একটু, রিকোয়ারমেন্ট গুলো কত কত ওয়েতে দিচ্ছে রিকোয়ারমেন্ট গুলো। ফটোশপে আসতেছে, ইলাস্ট্রেটরে আসতেছে, অ্যাডব এক্সডিতে আসতেছে, ক্যানভাতে আসতেছে, ফিগমাতে আসতেছে। ওকে, এরপরে আবার কি ওয়েব দিচ্ছে, মানে ওয়েব টু ওয়েব। ওয়েব টু ওয়েব মানে কি, ধরেন আপনাকে বললো যে আমাকে প্রথম আলোর মতো একটা সাইট করে দিতে হবে, তাহলে আপনার রিকোয়ারমেন্ট কি প্রথম আলো, এটা রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়েব। হ্যাঁ, এরপর হচ্ছে ফিগমাতে ওই ওয়েবসাইটের মধ্যে দেখতে একটা গ্রাফিক্যাল ভিউ আছে, সেটা দিল, তাহলে এখন রিকোয়ারমেন্ট হচ্ছে কি ফিগমা।
ক্যানভাতে দেখতে ওয়েবসাইটের মধ্যে একটা ভিউ দিল, এটা কি ক্যানভা। হ্যাঁ, একইভাবে আপনার এখানে আরো আসতে পারে হচ্ছে যে পিডিএফ, পিডিএফ দেয় অনেকে। এবার আসতে পারে ইমেজ, জিপিজি, পিএনজি, যে কোনো একটা ইমেজকে আপনার এখানে দিতে পারে। এরপর আসতে পারে হচ্ছে স্কেচ, স্কেচ। ওকে, ওকে, এই আর কি এগুলা এসব এতে রিকোয়ারমেন্ট আসতে পারে। এখন যে রিকোয়ারমেন্ট যেখানেই থাক না কেন সেটা কিন্তু আপনাকে কি HTML কোড আপনাকে দিয়ে দিচ্ছে না, তারা জাস্ট একটা কি গ্রাফিক্যাল ভিউ দিচ্ছে। এটা আপনার কাজ কি দেখে দেখে সেটা HTML এ কনভার্ট করা, বা দেখে দেখে ওয়েবে কি কনভার্ট করা। আমরা এটা ওয়েব বলতে পারি বা কি HTML বলতে পারি, ওয়েবে কনভার্ট করা বা কি HTML এ কনভার্ট করা। ক্লিয়ার? এখানে ভেঙে বলার কারণ হচ্ছে কি দেখেন, ধরেন আমরা অ্যাডোব ফটোশপের হচ্ছে কি পিএইচডি থেকে রিকোয়ারমেন্ট নেওয়া শিখবো এখন। এখন এরপরে ধরেন আপনারা কেউ বললো যে হচ্ছে কি অ্যাডোব ইলাস্ট্রেটর, এটা বলা হয় কি এআই। এখন আপনারা বললো যে কি এআই থেকে আপনি হচ্ছে একটা কি এআই টু ওয়েব, HTML বলে, হ্যাঁ এআই টু HTML, হ্যাঁ বলে এআই টু HTML। HTML মিন্স কি এখন আপাতত ওয়েব মনে রাখবে, হ্যাঁ বলো যে এআই টু ওয়েব HTML আমারে একটু কি করে দিন। এখন আপনি বললেন যে ভাই আমি তো আসলে পারি না, আসলে কি আপনি পারেন না? আপনার কাজ হচ্ছে কি HTML কমপ্লিট, HTML তো আপনি পারেন, ওয়েব তো আপনি পারেন, রিকোয়ারমেন্ট যেখানে থাকে ধরেন এআই এর একটা ফাইল ওপেন করতে ইলাস্ট্রেটর লাগবে, ইলাস্ট্রেটর সেটআপ করেন, ওপেন করেন, আপনার কাছে সব রেডি। পিএইচডি ফাইল ওপেন করতে কি লাগবে? ফটোশপ লাগবে। আপনারা কেউ দিছে ফটোশপ ইনস্টল করেন, এটা ওপেন করেন, তারপরে কাজ আপনি কি শুরু করেন। যেই ফরম্যাটে যান না কেন কেউ আপনারা কোড করে দিবেন। ইভেন ধরেন ওয়েবের যদি রিকোয়ারমেন্ট থাকে সেখান থেকে আপনি সব কোড কপি করে নিতে পারবেন? পসিবল? কাজ হবে কিছু? কারণ এক একজনের কোড প্যাটার্ন এক এক রকম। আরো বড় বড় টেমপ্লেট গুলো ধরেন দারাজ, ধরেন অ্যামাজন, ধরেন যে হচ্ছে যে প্রথম আলো, এদের কোড স্ট্রাকচার দেখবেন যে একটু ভিন্ন। ইভেন আপনি ডাব্লিউ3 স্কুলে যান দেখবেন একটু ভিন্ন প্যাটার্নে কোড করছে ওরা। হ্যাঁ, তো এগুলো আপনি যদি হুবহু কপি করে নিয়ে আসেন আপনার কাজ হবে না, কিচ্ছু হবে না। ওকে, তো এই রিকোয়ারমেন্ট গুলো আপনি যে রিকোয়ারমেন্টে জানেন না কেন আমাদের কি করতে হবে? ওয়েবে কনভার্ট করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিকোয়ারমেন্ট কত ভাবে আসতে পারে। রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আবার এখানে হচ্ছে যে এই যে স্কেচ এর বিষয়ে একটু কথা আছে। স্কেচটা হচ্ছে যে স্কেচ বলতে নরমালি আমরা কি বুঝি? না স্কেচ, স্কেচিং, হ্যাঁ রাইট, মানে হচ্ছে ড্রয়িং করা টাইপের কিছু একটা। হ্যাঁ, এখন এখানে দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে যে স্কেচের ধরেন একবারে কি আপনারা কেউ হাতে এঁকে দিল, বা তার কাছে হচ্ছে যে কোনো একটা টুল আছে আঁকা আঁকি করার, সেই টুল দিয়ে এঁকে এঁকে আপনারে দিল। তাহলে সেখানে হয়তো বা কি মানে ওয়েব ভিউ নরমালি দেখতে যেরকম হয় এরকম কোনো কালার কম্বিনেশন থাকবে না, ফিনিশিং থাকবে না। সেখান থেকে আপনারা বুঝে নিজের কি প্রফেশনালিজম, এক্সপিরিয়েন্স, নিজের নলেজ স্কিলগুলো কাজে লাগায় আপনার একটা প্রফেশনাল একটা লুক তারে কি নিয়ে আসতে হবে। ওকে, আবার এখানে আরেকটা আছে স্ক্রেচ, একটা আছে, এটা স্পেলিংটা কিভাবে জানে? স্ক্রেচ, CRAT, এভাবে মনে হয় স্ক্রেচ সম্ভবত। স্পেলিং কি ঠিক আছে? স্ক্রেচটা হলো যে আপনার জিরো থেকে করা, একবারে জিরো থেকে। তো এটা এই দুটো অনেকটা সিমিলার। তো এই স্কেচটা, এটার আবার আরেকটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে অ্যাপেলের একটা হচ্ছে অ্যাপস। অ্যাপল মানে কি ম্যাকের একটা অ্যাপস, ঠিক আছে। নর্মালি হচ্ছে যে আমাদের এই যে উইন্ডোজ আছে না, উইন্ডোজ যেরকম আমি যেটা আপনাকে সবসময় দেখেন পেইন্ট, এখানে আমি তাহলে একটা হচ্ছে ধরেন লেআউট তো এটা দিয়ে টুকটাক করে আঁকতে পারবো নাকি? হ্যাঁ, একইভাবে এসকেএসও এরকম একটা কি টুলস, সেটা দিয়ে আপনার হচ্ছে যে ড্রয়িং টয়িং কি করা যায়, সেটা দিয়েও করা আঁকা যাচ্ছে। এই দুটো প্রায় একই রকম। এসকেএসটা কিরকম? ধরেন কোন একজন লোক গতকালে স্বপ্ন দেখছে কিছু একটা, তার একটা ওয়েবসাইট লাগবে, দেখতে দেখতে এরকম। তো সকালে হলো যে মনে করেন যে হচ্ছে যে আবার আপনারা কল দিয়ে বললো যে আমি স্বপ্ন দেখছি এরকম এরকম একটা ঘটনা ঘটতেছে, তার একটা ওয়েবসাইট এরকম আছে, তুমি বানাই দাও। তার মানে তার কাছে কোনো ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই। হ্যাঁ, স্বপ্ন ভাবা জিনিস। তারা আপনার আইডিয়া দিল, সেখানে আপনার ওই একই কথা, আপনার এক্সপিরিয়েন্স, প্রফেশনালিজম, নলেজ, স্কিল, ব্যাপারগুলো হচ্ছে কি সমন্বয় ঘটায় আপনি একটা কি জিনিস বানাইছেন তাকে, এটা হচ্ছে কি স্ক্র্যাচ থেকে করা, মানে কি জিরো থেকে করা। ওকে, কথা বোঝা যাচ্ছে? ওকে, তো এগুলো সবগুলো একই অবস্থা। ধরো এবার ইমেজ থাকলো, ইমেজ থেকে কি করতে হবে আপনাকে? HTML এ কনভার্ট করতে, পিডিএফ HTML এ কনভার্ট করতে, ফিগমা থেকে HTML এ কনভার্ট করতে, ক্যানভা থেকে HTML এ কনভার্ট, XDFC থেকে HTML এ কনভার্ট করতে হবে। এখানে একটা জিনিস বুঝেন, এগুলো হচ্ছে যে আমাদের কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডেস্কটপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে কি
মানে হচ্ছে যে এই ফাইলগুলো ওপেন করতে হলে আমাদের কম্পিউটারে এই সফটওয়্যারগুলো কি ইনস্টল করা থাকতে হবে। ওকে, আচ্ছা। এরপরে এই ক্যানভা, ফিগমা এগুলো হচ্ছে অনলাইন টুল। এগুলো কি অনলাইন টুল। এটা হলো যে ধরেন অনেক সময় ফটোশপের বিকল্প হিসেবে ইউজ করে। ফটোশপে যেরকম ইমেজ তৈরি করা যায়, এডিটিং করা যায়, এই ধরনের কাজগুলোকে এখানে করা যায় খুব সহজে। ফটোশপে করার জন্য আপনাকে কিছু নলেজ থাকা দরকার আছে, বাট ক্যানভাতে উইদাউট নলেজ, এটা লাইক একটা অ্যাপস, মোবাইল অ্যাপস গুলো যেরকম আমরা ইজিলি চালাতে পারি না, ওইরকম করে আপনি কি চালাতে পারবেন। তবে আপনি যদি ভালো নলেজ থাকে তাহলে আপনি ভালো ক্রিয়েটিভ কাজ এখানে কি করতে পারবেন। ফিগমা একটা অনলাইন টুল, এটা প্রফেশনালি বানানো হয়েছে কি আমাদের ইউআই তৈরি করার জন্য। ফিগমা কিসের জন্য বানানো হয়েছে? ইউআই গুলো তৈরি করার জন্য, মানে ওয়েবের যে ইউআই গুলো হবে এগুলা তৈরি করার জন্য বানানোর জন্য এটা কি বানানো হয়েছে, তৈরি করার জন্য। হ্যাঁ, এরপর ওয়েব, এটা তো আমরা বুঝলাম যে কোনো একটা কি ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট। পিডিএফ কি? পিডিএফ তো আমরা সবাই পিডিএফ ফাইল বুঝি। ধরেন তো হচ্ছে যে এটা কখন ঘটে? এটা ধরেন হলো কোন একটা ক্লায়েন্ট হলো যে আপনি কাউকে বললেন যে আমার একটা ইউআই বানাই দাও, আমি একটা কি ই কমার্স বানাবো। তো এখন সেই বানাইছে, বানানোর পরে ধরেন ক্লায়েন্ট টাকা পয়সা কম দিছে, তখন তারা হচ্ছে পিডিএফ পাঠাইছে। এবারে আরো টাকা পয়সা কম দিলে হচ্ছে কি ইমেজ পাঠাই দিবে, আরো টাকা পয়সা কম দিলে হচ্ছে কি স্কেচ পাঠাই দিবে। এবার তুমি যাও ঘুরো। এবার এটার ব্যাপারটা কি একটু দেখেন। ইমেজ ইমেজ থেকে কি আপনারা নরমালি কি টেক্সট কপি করতে পারবেন? চিন্তা করেন তো একটু। হ্যাঁ, নরমালি পারবেন না আপনি। হ্যাঁ, নরমালি চিন্তা সম্ভব না। পিডিএফটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কিন্তু একই রকম, মানে এগুলো হচ্ছে কি ফিক্সড। এই যে স্কেচ বলেন, স্ক্র্যাচ বলেন, পিডিএফ বলেন, ইমেজ বলেন, এগুলা কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি আপনার ফিক্সড রিকোয়ারমেন্ট বা কি স্ট্যাটিক রিকোয়ারমেন্ট। ফিক্সড রিকোয়ারমেন্ট বলা যায়। ফিক্সড রিকোয়ারমেন্ট কেন? কারণ বিকজ এগুলো এডিটেবল না। এগুলো কি এডিটেবল না। এডিটেবল বলতে কি বোঝাচ্ছে দেখেন, মনে করেন এইটা যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা এটা করেন, তাহলে আপনারা এখান থেকে কি টেক্সট গুলো কপি করতে পারবেন। আপনারা এখান থেকে কি ইমেজ থাকলে ইমেজ গুলো সেভ করে নিতে পারবেন। হ্যাঁ, তারপর ভিডিও থাকলে কোথাও সেগুলো নিতে পারবেন, তাই না? কিন্তু যদি একটা ফিক্সড রিকোয়ারমেন্ট দেয় তাহলে কি এটা পারবেন? এই জন্য ফিক্সড রিকোয়ারমেন্টে আপনি জাস্ট দেখতে পারবেন, কিন্তু আপনার সুবিধাগুলো নিতে পারবেন। কিন্তু বাদ বাকি এগুলো যেগুলো আছে এগুলো সবই হচ্ছে কি এটা আবার ফিক্সড, এটা আবার ফিক্সড রিকোয়ারমেন্ট। এটাও ফিক্সড রিকোয়ারমেন্ট। ক্যানভার মধ্যে ইমেজ আসবে, স্টিল ইমেজ আসবে ক্যানভার মধ্যে, কেমন? ক্যানভা দিয়ে হচ্ছে যে আসলে সরাসরি ফাইল দিবে না, ওরা একটা ফাইল হচ্ছে রেডি করে দিবে আর কি, সেটা হয়তো ইমেজে আসবে নাহলে কি পিডিএফ এ আসবে। কথা বুঝতে পারতেছেন? ক্যানভা দিয়ে কিছু তৈরি হলে সেটা হয়তো বা কি পিডিএফ এ আসবে নাহলে ইমেজে আসবে। তার মানে এটা একটা কি স্টিল বা কি ফিক্সড রিকোয়ারমেন্ট। তাহলে এগুলো হচ্ছে আপনার কি এডিটেবল রিকোয়ারমেন্ট। তো এগুলা দিয়ে যে আপনার রিকোয়ারমেন্টে পান না কেন, সেটা আপনাকে ভালো অ্যাডভান্টেজ দিবে। কেন অ্যাডভান্টেজ দিবে? কারণ এখান থেকে আপনি টেক্সটগুলো নিয়ে নিতে পারবেন, আপনি খুব সহজে হাইট ওয়েট মেজারমেন্ট করতে পারবেন, খুব সহজে কালার নিতে পারবেন, খুব সহজে যদি কোনো ইমেজ থাকে, ইমেজে ডিপেন্ডে থাকবে, সেই ইমেজগুলো নিয়ে নিতে পারবেন। এটা আজকে বললাম যে যতদিন পর্যন্ত আপনারা ওয়েব সেক্টরে কাজ করো ততদিন পর্যন্ত লাগবে। মানে রিকোয়ারমেন্ট তো শেষ নেই, অনেক দিক থেকে রিকোয়ারমেন্ট আসতে পারে। মোটামুটি রিকোয়ারমেন্ট আসার হচ্ছে কি ওয়েগুলা এগুলাই। ক্লিয়ার সবাই? এনি কোশ্চেন? ক্লাসে আছেন সবাই? আচ্ছা, এরপর একটু দেখেন, আমি একটা জিনিস দেখাই। এই নিচের স্ক্রিন ছাড়ে একটু আমার স্ক্রিনে আসেন। নিজের স্ক্রিন কি দেখতেছেন? আচ্ছা, এখানে আমি হচ্ছে লিখলাম হচ্ছে ধরেন পিএইচডি টু এসটিএমএল। এসটিএমএল মানে বুঝে নেবেন যে ওয়েবে কনভার্ট করার কথা বোঝাচ্ছে। ওকে, এবার এখানে দেখেন কিছু, এখানে হলো যে প্রোফাইল মানুষের কাজ দেখাচ্ছে। এখানে আসার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে কি মানুষ যে ফাইবারে কাজ করতে পারে কাজ পা সেটা দেখানো, আর আমরা যেটা করতেছি এটা দিয়ে কাজ পা সেটা দেখানো, পাশাপাশি হচ্ছে যে রিকোয়ারমেন্টটা বোঝানো। দেন এটা একটা কাজ। এই লোকে কি করছে দেখেন, আই উইল কনভার্ট ফিগমা টু এসটিএমএল এসকেস টু কি এসটিএমএল, পিএসডি টু এসটিএমএল, এক্সডি টু কি এসটিএমএল। তাহলে এগুলো কিসের কথা বলতেছে? বিভিন্ন রিকোয়ারমেন্টের কথা বলতেছে। তার কাজের দেখেন এটা হচ্ছে তার রিভিউ, মানে আরো বেশি কাজ করেছে, 291 রিভিউ পেয়েছে, তার মানে কি তার প্রোফাইলটা ভালো। I will convert Figma to HTML, PSD to HTML, PDF to HTML responsive. I will convert Figma to HTML, XD to HTML, CSS, PSD to HTML, responsive bootstrap. I will convert PSD to HTML in 24 hours. মানে দেখেন সে এটা বলে তার দাম বাড়াই দিয়েছে। মানে এটা হচ্ছে যার হচ্ছে যে ভ্যালু বাড়ানোর সিস্টেম আর কি। হ্যাঁ, I will convert PSD to HTML, XD to HTML, Figma to HTML, PDF to HTML, SKS to HTML.
I will convert Figma to HTML, PHP to HTML, Bootstrap 5, Tailwind, CSS. তাই সে এটা দিয়ে তার আরেকটু কি বাড়াই দিছে। তাহলে ঘটনা বুঝতেছেন, তার মানে আমরা কি যতটুক শিখতেছি এতটুক দিয়েও যদি আপনার স্কিল যদি ভালোভাবে নিতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করে ভালো ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তবে হচ্ছে যে এখানে শর্ত হচ্ছে যে আপনাকে কি করতে হবে, ভালো স্কিলফুল হইতে হবে। এখন হচ্ছে যে আপনার কি প্রফেশনালিজম থাকতে হবে আপনার। ওকে, শুধু হচ্ছে যে ট্যাগ বা প্রপার্টি বা হচ্ছে টেলউইন্ড বা বুটস্ট্র্যাপ জানলে হবে না, এগুলো অ্যাপ্লাই করে মানে একটা প্রফেশনাল লুক নিয়ে আসার মধ্যে নিজের মধ্যে ওই পরিমাণ কি ক্যাপাসিটি গ্রো করতে হবে, কেমন? তাহলে ব্যাপারগুলো পসিবল। আর কনসেপ্টগুলো বুঝতে হবে যে ধরেন আপনি যদি একটা ক্লায়েন্টের সাথে ডিল করতেছেন, দেন সে হলো যে আপনার সবাই কাজ হচ্ছে মোটামুটি, হ্যাঁ, তো একটা ক্লায়েন্টের সাথে ডিল করতেছেন, মানে আপনার কনসেপ্টগুলো বুঝেন না, তাহলে তার সাথে মিটিং কিভাবে করবেন? সে আপনার হচ্ছে যে ধরেন একটা কাজ দিল, আপনি খুশিতে কাজ নিয়ে নিলেন, বললেন যে ওকে ফাইন, আমার $50 দিলে কাজ হবে, কিন্তু দেখা গেল যে রিকোয়ারমেন্ট দিল এটা $500 রিকোয়ারমেন্ট, তখন ধরা না। এই জন্য হচ্ছে কাজ করে করে কাজের যে কনসেপ্ট গুলো এগুলো বুঝতে হবে, যে ওই কাজটা করতে আপনার কত সময় লাগবে, আপনি এটা পারবেন কি পারবেন না, আপনার যেটা শিখছেন এটার মধ্যে ক্যাপাসিটির মধ্যে এটা আসে কিনা। হ্যাঁ, আবার আপনি ধরেন এত গ্যাপ রেখে দিলেন, যেটা আপনি পারেন সেটাও আপনি বুঝতেছেন না। হ্যাঁ, এই জন্য গ্যাপ না রেখে সুন্দর করে আগাতে হবে। হ্যাঁ, ওকে। তো আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যদি আপনারা একসাথে আমরা যদি আগাতে পারি, তাহলে আমাদের নেক্সট উইকে বললাম আমাদের ধরা জাভা স্ক্রিপ্ট পাশাপাশি হচ্ছে কি ধীরে ধীরে একটু ফ্রিল্যান্সিং মার্কেটে কি চলে আসে। হ্যাঁ, তাহলে হচ্ছে ধরেন আপনাদের আমি সবসময় বলি যে আপনারা অনেক কিছু শিখেন, এখানে শেষ না। আপাতত ফ্রিল্যান্সিং মার্কেটে কেন আসা, যতটুকু আপনি শিখলেন ততটুকু দিয়ে যেন একটা ইনকাম সোর্স আপনি ধীরে ধীরে কি যেতে পারেন, এবং পাশাপাশি আপনি কিছু একটা করে আরো নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আছে খুলে যে আছে কাজ পেয়ে যাবেন তা না, সময় লাগবে। এই জন্য হচ্ছে ধীরে 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 কি নিজের প্রোফাইলও ক্রিয়েট করা, ওইদিকে আরেকদিকে কি স্কিলও গ্রো আস্তে আস্তে। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, তাহলে আপনারা একটু হচ্ছে যে এখন থেকে যেটা করবেন, আমি এটা পরামর্শ দিব আপনাদের, সেটা হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এরকম আরো অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, এগুলোতে একটু ঘুরেন। হ্যাঁ, এই যে মানুষ এগুলো হচ্ছে একটা পোস্ট আর কি। হ্যাঁ, তো ফাইবার এগুলোকে বলা হয় গিগ বলে এগুলাকে। তো এরকম গিগ বলেন বা পোস্ট বলেন বা হচ্ছে প্রপোজাল বলেন, এগুলো একটু দেখেন যে কিভাবে মানুষ বানাচ্ছে এগুলা। হ্যাঁ, ওই কনসেপ্টগুলো মাথার মধ্যে ক্লিয়ার করেন, তাহলে আপনি জিনিসগুলো করতে পারবেন। আর এগুলো কিন্তু কপি পেস্ট করা হবে না। আর আমি একটা জিনিস জানি, আমি যদি এখন আপনাদেরকে দেখাই দিই না, আপনার হচ্ছে যে 50% মানুষ কপি করবে সবকিছু। হ্যাঁ, আর কপি করলে কি হবে জানেন? ধরা হচ্ছে আপনার আইডি ডিসেবল হয়ে যাবে, গিগ নষ্ট হয়ে যাবে, আপনি কাজ পাবেন না, আলটিমেটলি সবাইকে লুজার। এই জন্য হচ্ছে যে এগুলা একদিনের কাজ না, আপনাকে ধীরে ধীরে এগুলা দেখে দেখে ঘুরে ঘুরে নলেজ নিতে হবে যে মানুষ কি কেন কাজ পাচ্ছে, যে বেশি কাজ পাচ্ছে তার প্রোফাইলে বেশি কি আছে, সেখানে আরেকজন থেকে বেশি কাজ পাচ্ছে। এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন, ঘুরেন এগুলাতে। ফেসবুকে ইউটিউবে গুজবের সময় কম দিয়ে দরকার হলে এখানে একটু কি সময় দিয়ে একটু হচ্ছে যে আমাদের কি নিজেদের গোছান। আর একটু আমার আমার যেটা মনে হয় আর কি, আমি সবসময় যেটা সাজেস্ট করি যদি কোনো কাজে আসে না, সেটা হলো নোট করা। হ্যাঁ, ধরেন হচ্ছে যে আপনি জাস্ট কথার কথা, আপনি একটা গিগ বানাবেন এরকম যে এরকম ভাবে যে আই উইল কনভার্ট টু ফিগমা টু HTML, XD টু HTML, PHP টু HTML, ক্যানভা টু HTML এরকম বানাবেন। হ্যাঁ, তাহলে সেই আপনার গিগটা তে কেন বেশি কাজ আসবে, এটার জন্য আপনারা বিভিন্ন রিসার্চ করে এগুলো নোট করতে হবে। তাহলে ওই নোটের আউটপুটটা যদি আপনি একটা গিগের মধ্যে বসাইতে পারেন, তাহলে দেখুন যে আপনারটা কি বেটার রেসপন্স করতেছে। ক্লিয়ার? এগুলো একদিনে তো পসিবল না জিনিসগুলো, তাই না? হ্যাঁ, এগুলা রিসার্চের বিষয়, আপনার হচ্ছে যে এগুলোর উপলব্ধির বিষয় এগুলো। সো এগুলো আজকে থেকে একটু ধীরে ধীরে শুরু, আধা ঘন্টা করে সময় দিন প্রতিদিন, এনাফ টাইম। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে যে এবার আমরা তাহলে এটা বুঝলাম, এবার আমরা আবার এখানে চলে আসি। আজকে আমাদের রিকোয়ারমেন্ট পার্ট হচ্ছে কি, আমাদের একটা ফাইল আছে পিএইচডি, এটা হচ্ছে কিসের ফাইল? ফটোশপের ফাইল। ফটোশপের যে কোনো ভার্সনে এটা ওপেন হবে, ভার্সন নিয়ে কোনো ব্যাপার না। এখন ব্যাপার হচ্ছে ধরেন আপনি তো বলতে পারেন যে আমি তো ভাই ফটোশপ পারি না, এখন কিভাবে করবো? ফটোশপ পারতে হবে না, আমাদের ফটোশপ থেকে ফ্যাসিলিটিস নিয়ে যদি আমরা ওয়েবে কনভার্ট করতে চাই, তাহলে খুবই মাইনর জিনিস জানতে হবে, সেটা আমি আপনাদেরকে এখনই কি বুঝে দিচ্ছি। যাদের পিসিতে ফটোশপ নাই, অলরেডি হওয়ার কিছু নাই, বিষয়গুলো দেখেন, বাসায় যেয়ে ফটোশপ ইনস্টল করে করে ফেলবেন। ক্লিয়ার?
আচ্ছা, আমি এটা একটা ওপেন করা ফাইলটাকে একটু, এটা হলো জিপ ফাইল, এটা হলো আনজিপ করা আর কি। দুইটা আপনার সাথে আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। ওকে, এটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যেটা করতে হবে যে হচ্ছে যে নর্মালি এটা যদি আমার একটা HTML ফাইল হতো, হ্যাঁ, ধরো আমি কখনো HTML কোড করি না, তাহলে কিন্তু এটা ক্লিক করলে কিন্তু আমার কি ব্রাউজার ওপেন হয় না। তখন আমাদের কি করতে হয়, আপনাদের খেয়াল নেই মনে হয়, আমাদের তখন হচ্ছে যে এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন হতে যে কি ফার্স্ট টাইম ব্রাউজার সিলেক্ট করে দেওয়া লাগতো। হ্যাঁ, তো এখানে ধরো আপনি ফটোশপ কখনো ইউজ করেন নাই, শুধু আজকে ইনস্টল করলেন, তাহলে কি করবেন, প্রথমে যে এই রাইট বাটন ক্লিক করে পিএইচডি ফাইলটার উপরে ওপেন হতে যে চুজ অ্যানাদার অ্যাপ দিবেন, দেন এখান থেকে হচ্ছে কি অ্যাপ্লিকেশন সিলেক্ট করে তারপর অলওয়েজ অন দিয়ে দিবেন। এরপরে জাস্ট ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এটা দেখেন ওপেন হয়ে গেছে। এখন দেখেন শুরুতে এরকম দেখা যাচ্ছে, যারা ওপেন করছেন তারা তো এরকম পাইছেন এরকম। আমি জিনিসগুলো বুঝাইছি ধাপে ধাপে। হ্যাঁ, দেখেন শুরুতে হচ্ছে যে এরকম হিজিবিজি দাগ আছে কিছু। হ্যাঁ, আমরা একটু এটাকে জুম করব, জুম করলে বুঝতে পারবো কেন দাগটা দিছে, কি এটা। হ্যাঁ, এখানে দেখেন এই পাশে একটা টুল বার আছে, এখানে একটা অপশন বার আছে। এটা হলো কি জুম বাটন, জুম টুল। কেমন, জুম টুলে ক্লিক করলে আপনারা একটা আগে দেখবেন, বুঝবেন, তারপরে করবেন। হ্যাঁ, জুম টুলে ক্লিক করলে এখানে দুটো অপশন আছে, একটা হলো কি জুম আউট, একটা হলো জুম ইন। তো জুম ইনে ক্লিক করে এটার উপরে ক্লিক করলে বড় হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলেও কি এটা বড় হবে। হ্যাঁ, সেবার দিকে দেখেন ওগুলো ছাড়েন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন কিছু দাগ আছে। হ্যাঁ স্যার, এগুলা দেখেন, ওটা ছাড়েন, কিছু ছাড়েন। এই দাগগুলাকে বলতেছে হচ্ছে গাটার। এগুলার কি বলে, গাটার। হ্যাঁ, আমরা এটা ফটোশপে আলাদা, ওই যে ফুটেজে আলাদা করছিলাম। গাটার মিন্স হচ্ছে গ্যাপ অ্যাকচুয়ালি। হ্যাঁ, গ্যাপ। ওকে, বাট এর নাম হচ্ছে গাটার। আর এখানে এতগুলা গ্যাপ দেওয়ার কারণ কি, এতগুলা গাটার আসার কারণ কি? হ্যাঁ, আমরা একটু বুঝি, দেখেন চলেন। এখানে এটা হলো ওয়েব পেজের কি কন্টেনারের বাইরের এরিয়া, এটা হলো ওয়েব পেজের কন্টেনারের বাইরের এরিয়া, এটা হলো কন্টেনারের কি ভিতরের এরিয়া, হলো যে এতটুকু। এখানে দেখেন তো কয়টা আপনার এরকম কি আছে গাটার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। তার মানে কি 12টা সেল। বুটস্ট্র্যাপ যে আমাদেরকে বলতেছে যে রেসপন্সিভ করার জন্য তোমরা একটা স্ক্রিনকে কি 12টা সেল হিসেবে কল্পনা করো, 12টা সেল হিসেবে ধরে নাও, তারপরে তাকে তুমি কি 2, 3, 4, 5, 6 জন্য মন চায় কি ভাগ করে 12 তুমি যোগ করে রাখো, তাহলে একটা স্ক্রিনে কি হবে থাকবে। হ্যাঁ, আর আপনারা বলতে পারেন তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে ওই যে সেলের দুই পাশে যে ওই যে 0.75 REM করে ফাঁকা, এখানে 0.75 REM ফাঁকা, এখানে 0.75 REM ফাঁকা, আবার এটার এই পাশে 0.75 REM ফাঁকা, দুইটা মিলে হয়ে গেছিল কত 1.50 REM। কথাটা বোঝা যাচ্ছে? তার মানে 12টা গাটার বা 12টা সেল, মানে এখানে বোঝাচ্ছে যে এই টেমপ্লেটটাকে আপনাকে করতে হবে, রেসপন্সিভ করতে হবে এই টেমপ্লেটটাকে। ওকে, নিচের দিকে আসলে ওটা আরো ক্লিয়ার হবেন। যেমন এখানে চারটা আমরা কি কন্টেন্ট দেখতে পাচ্ছি, দেখেন আবার এখানে 1, 2, 3, মানে এই কন্টেন্টটার মধ্যে তিনটা গাটার আসবে, বা তিনটা কি সেল আসবে, বা তিনটা আপনার গ্রিড আসবে। এখানে দেখেন তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, তাহলে তিনের আর ব্লক কটা, বা হচ্ছে আমাদের কন্টেন্ট কটা, চারটা, 3, 4 কত হলো 12। তাহলে এটা একটা রো বা একটা স্ক্রিন হয়ে গেল না এটা? তাহলে গাটারের ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন কেন দিচ্ছে এটা? যা প্রতিটার মধ্যে এভাবে কি আপনার ওই যে গাটার গুলা বা হচ্ছে কি গ্যাপ গুলা, বা হলো যে আপনার কি ব্লক গুলা দিয়ে, কলাম গুলা দিয়ে বুঝা যাচ্ছে যে আপনার ওই ব্লকটা বা কন্টেন্টটা কয়টা সেল পাবে, 12 থেকে। ক্লিয়ার সবাই? ওকে, এবার আপনি বলেন তো পারেন হচ্ছে তাহলে রেসপন্সিভ যখন কি এক্সট্রা স্মল ডিভাইসে আসবে, স্মল ডিভাইসে আসবে বা মিডিয়ামে আসবে, তখন কি এরকমই থাকবে? তখন আবার আপনার ক্রিয়েটিভিটি আপনার কি আবার এখানে দেখাইতে হবে যে এক্সটেনশনাল ডিভাইসে এই একসাথে কয়টার পাশাপাশি রাখা যাবে বা রাখা যাবে না, এগুলো তখন আপনারা কি চেক করে দেখে আবার কি হয় পাশাপাশি রাখবেন, নাহলে উপরে নিচে নিয়ে আসবেন। কনসেপ্ট ক্লিয়ার সবার? তাহলে আমরা এখানে দুইটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, একটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট গুলো কি কবে আসতে পারে, পাশাপাশি রিকোয়ারমেন্ট থেকে কিভাবে আমরা হচ্ছে কি ফাইবার বা মার্কেটগুলোতে কাজ সার্চ করতে পারি, এটা একটা। আর হচ্ছে ফটোশপে এটা ওপেন করে
এই গ্যাপ গুলা বা গাটার গুলা সম্বন্ধে একটু বুঝলাম, এবং ট্রান্সলেট ট্যাবলেট কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেটা আমরা কি বুঝলাম। এখন আমাদের এই ধরেন আমরা ফটোশপের যে বেসিক নিড গুলো এগুলো আমরা শিখবো, একটু ভালো করে সবাই বুঝেন, আপনি জাস্ট বোঝা দরকার, এটা অ্যাপ্লাই করুন বাসায় যে। আপাতত হচ্ছে যে এখানে আমি এই যে গাটার গুলো তুলে দিব, হ্যাঁ গাটার গুলো তোলার উপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপ, আপনারা এগুলো নোট করে রাখেন, এগুলো নাহলে ভুলে যাবেন। হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ, হ্যাঁ তাহলে হচ্ছে কি গাটার বা গ্যাপ গুলা উঠে যাবে, আবার কন্ট্রোল এইচ চাপলে গাটার বা গ্যাপ গুলো কি চলে আসবে। ক্লিয়ার? ওকে, কন্ট্রোল এইচ। আচ্ছা এরপর একটু প্লিজ স্ক্রিনে আমরা একটু খেয়াল করি সবাই, এখানে আমার কিছু জিনিস জানতে হবে একদম বেসিক, যেগুলো না জানলে আমরা এই ফটোশপের পেজটা নিয়ে কাজ করতে পারবো না। প্রথমত এটা নিয়ে জানতে হবে, এটা হচ্ছে একটা টুলবার। হ্যাঁ টুলবারটা আবার ফ্লেক্সিবল, দেখেন এটা যে কোনো জায়গায় নেওয়া যায়, আবার চাইলে কি এভাবে গায়েব হয়ে যেতে পারে। এখন এভাবে গায়েব হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নাই, আবার সরে গেলেও ভয় পাওয়ার কিছু নাই, কারণ কি এগুলো আবার কি আনা যায়। আবার এটা ছাড়া আপনার কাজও হবে না, কোথায় পাবেন, এই উইন্ডোজ মেনুতে যাবেন, উইন্ডো মেনু থেকে এই যে টুলস এ ক্লিক করলে দেখুন টুলস আবার চলে আসছে। আর ওরে আবার আপনি মনে করেন যে আমার এখানে দিয়ে গেলেন কি এখানে আছে, আপনার এখানে নাই, তাহলে আপনি এটা সেট করবেন না। কিভাবে সেট করবেন, এটা ধরে এনে এখানে নেবেন, নেওয়ার পরে যদি দেখেন যে এভাবে কি নীল আসছে, নীল দেখা যাচ্ছে, তখন এটা অ্যাকচুয়ালি সেট হওয়ার জন্য রেডি হয়ে গেছে, ছেড়ে দিবে সে যে কি সেট হয়ে যাচ্ছে। এরপরে এই যে এখানে একটা আইকন আছে ছোট, এটাতে ক্লিক করলে এটা লম্বা হবে এরকম, আবার ক্লিক করলে পাশে আসবে। অনেক সময় এটা অনেকে ভয় পাবে, খুবই স্বাভাবিক, বলবো যে আমি ক্লাস দেখলাম যে এরকম পাশাপাশি আমার পাশে লম্বা লম্বি, নষ্ট হয়ে গেল কিনা এটা। হ্যাঁ এটা কিন্তু খুবই কমন সমস্যা এগুলো। হ্যাঁ তো এটা অরেড হওয়ার কিছু নাই এগুলো নিয়ে। এরপর এটা হলো কি অপশন বার, এটা কি অপশন বার, আর এটা কি বলেন তো, এটা হলো মেনু বার, এটা হচ্ছে মেনু বার, টুলস বার, অপশন বার, মেনু বার। এই টুল বারটা সরি এই অপশন বারটা টুল বারের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড দেখেন, আমি এখানে একটু খেয়াল করেন আপনারা একটু, আমি এখানে ক্লিক করে দেন এগুলো চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, মানে কি টুলের অপশন গুলো হচ্ছে এখানে পাচ্ছি, টুলের অপশন গুলো আমরা এখানে পাচ্ছি। এটাও দেখেন আবার কি যে ফ্লেক্সিবল, যে কোনো দিকে কিসে চলে যায়। তো এটা এরকম হলেও ঘাবড়ানোর কিছু নাই, তারা আবার হচ্ছে কি দাওয়াত দিয়ে এখানে নিয়ে বসাই দেবে নাই, নীল আসলে তার ধরে নীল আসলে কি ছাড়া দাওয়াত বসে গেছে। ক্লিয়ার সবাই? সিম্পল। এরপরে দেখেন এই যে এইদিকে একটা আমার হচ্ছে যে ইয়ে আছে, এটাকে বলা হয় লেয়ার, এদিকে অপশন একটা আছে, এটাকে বলা হয় কি লেয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব 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 যতগুলো খুব বসাতে পারেন, এটা ইম্পর্টেন্ট, এটা লাগবে। আর এটাও কিন্তু আবার একই কথা, মানে সবকিছু এখানে ফ্লেক্সিবল, কিন্তু দেখেন আবার গায়েব হয়েছে। ধরেন আপনি যে কোনো এলিমেন্টকে যে কোনো জায়গা নিয়ে বা যে কোনো ইয়াকে অপশনকে যে কোনো জায়গা নিয়ে বসাতে পারেন, যে কোনো টুলকে যে কোনো জায়গায় বসাতে পারেন, কোনো প্রবলেম নাই। আবার যদি গায়েব হয়ে যায় তাহলে আনতে পারবেন, যেমন এই যে লেয়ার, এখানে আসেন যে লেয়ার এখান থেকে এই যে পাওয়া যাচ্ছে। ওকে ক্লিয়ার? এই তিনটা জিনিস দেখান তো যাদের ফটোশপ আছে সামনে, এগুলো আছে কিনা, এই যে আপনার টুল বার, অপশন বার, লেয়ার, এগুলো আছে কিনা। আচ্ছা এরপর আমরা দেখি হচ্ছে যে আর নেসেসারি কি কি লাগে। হ্যাঁ আমরা টুলগুলো একটু বুঝি কেমন। এই যে এটা টুলবার, টুলবারের সাথে এটা হচ্ছে কি আমরা বলছিলাম বলেন তো অপশন বার, এটা কি অপশন। আপনারা একটু আমার স্ক্রিনে দেখেন, হ্যাঁ নুমাইয়ের দিকে দেখেন, আমার স্ক্রিনে আসেন, ওগুলো ছাড়েন। আচ্ছা আমি যখন এখানে সিলেক্ট করতেছি দেখেন তো পাশে অপশনটা কি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ সিফাত ওঠেন, ঘুম থেকে উঠেন উঠেন উঠেন। হ্যাঁ এই ক্লিক করলে দেখেন এই অপশন চেঞ্জ হচ্ছে, তার মানে কি টুলের সাথে অপশনের কি রিলেশন আছে। অ্যাকচুয়ালি এই টুলের সাথে অপশনের সমন্বয়ে অ্যাকচুয়ালি কাজগুলো এখানে ফটোশপে কি করে, ব্যাপক কাজ করা যায় ফটোশপ দিয়ে। আমরা এটা করে বুঝি। প্রথমে এটা হচ্ছে মুভ টুল, মুভ টুলটা মূলত হলো সিলেক্ট টুল। ওকে এটাতে দেখেন আমরা যদি মুভ টুলের সাথে এখানে অটো সিলেক্টটা সেট করে দিই এবং এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিই, দেন আমরা যে কোনো আপনার কি ইমেজের উপরে বা কন্টেন্টের উপরে ক্লিক করলে এখানে লেয়ারটা চেঞ্জ হবে, মানে লেয়ারটা সিলেক্ট হবে। দেখেন কোনায় দেখেন ওই পাশে লেয়ারটা কি যেটা ধরি সেটা কি সিলেক্ট হচ্ছে। ওকে তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে লেয়ার সিলেক্ট করা যাচ্ছে, পাশাপাশি লেয়ারটাকে মুভ করানো যাচ্ছে। এই যে দেখেন মুভ করানো যাচ্ছে, এই জন্য এটা বলা হচ্ছে কি মুভ টুল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখন এটা কিন্তু নরমালি কিন্তু হবে না, যদি ধরেন হচ্ছে আপনি ধরেন আজকে ফার্স্ট ইউজার ফটোশপের, তাহলে এই সেটআপটা এইভাবে থাকবে না। হ্যাঁ আপনাকে সবাইকে যেটা করতে হবে মুভ টুল সিলেক্ট করতে হবে, মুভ টুল সিলেক্ট করে এখানে কি
অটো সিলেক্টে টিক দিয়ে দিতে হবে, আর এখানে লেয়ার আর গ্রুপ থেকে লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। বুঝা গেল কথাটা? বাসায় যে এইভাবে করবেন, সেট আপগুলো এইভাবে করে নেবেন। তাহলে মুভ টুলের কাজ কাজ কি বলেন তো? লেয়ার সিলেক্ট করা, যেকোনো লেয়ার সিলেক্ট করা এবং পাশাপাশি কি এলিমেন্টকে মুভ করা। এছাড়া আরো অনেক কাজ আছে, সেগুলো আমাদের আপাতত না জানলেও কি চলবে। আমরা যা লাগবে ওটা আমরা শুধু কি যা শিখবো আমরা, এর বেশি কিছু। এরপরে পাশের টুল আছে, এটাকে বলা হয় কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। মূলত এটা হলো সিলেকশন টুল। এটা হ্যাঁ, এটা নিয়ে যেটা করে মূলত দেখেন যে আমরা যে কোনো এরিয়াকে সিলেক্ট করতে পারবো। দেখেন এই যে দেখেন যে কোনো এরিয়াকে আমরা সিলেক্ট করতে পারতেছি। এই কথা বলেন, এদিকে দেখেন, কথা না বলে দেখেন, দেখেন যে কোনো এরিয়াকে আমরা কি সিলেক্ট করতে পারতেছি। ওকে, সিলেক্ট করার পরে দেখেন এখানে গণনা যেটা করতেছে, পাশে দিয়ে একটা সংখ্যা উঠতেছে, এটা হচ্ছে আপনাদের উইডথ এবং হাইটের, এবং এটার ইউনিটটা কি পিক্সেল। ওকে, নরমালি ফটোশপ যদি আমরা ফার্স্ট টাইম সেটআপ করি তখন এটা পিক্সেল থাকে না ইউনিটটা, এটা অন্য ইউনিট থাকতে পারে, ইঞ্চি থাকতে পারে এখানে। হ্যাঁ, যদি অন্য ইউনিট থাকে তাহলে কিভাবে আমরা পিক্সেলে সেট করব? কারণ পিক্সেলে সেট করলে সুবিধাটা কি, কারণ আমরা পিক্সেল বুঝি। হ্যাঁ, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ধরেন এখান থেকে আপনি একটা মেজারমেন্টে পেলেন, হচ্ছে যে ধরেন কথার কথা আপনি হলো যে এটা মাপবেন, মানে স্লাইডারটা কতটুকু আছে এটাকে আপনি মাপবেন। ধরো আপনি মাপলেন, মেপে ধরেন এটা পেলেন, জাস্ট একটা এক্সাম্পল। এটা আপনি ইউজ করবেন না, আর এখানে পিক্সেল না থাকে যদি ইঞ্চি থাকে তাহলে আপনি ইঞ্চিতে থেকে পিক্সেলে কনভার্ট করতে হবে, তারপরে ইউজ করতে হবে, এটা একটা ঝামেলা। তার চেয়ে ভালো সরাসরি পিক্সেল পেলেই হলো কাজ। আমাদের দেখতে হবে যে ইউনিটটা কিভাবে চেঞ্জ করে। ওকে, পিক্সেল হচ্ছে একটা ইউনিট, ইঞ্চি হলো কি ইউনিট, এটা কিভাবে চেঞ্জ করে আমরা দেখবো। আসেন, এই যে আমরা এখান জন্য এডিটে যাব, এডিট মেনুতে যাব। কেমন? এডিট মেনু থেকে আমরা যাব হচ্ছে এরপরে এডিট মেনু থেকে প্রেফারেন্সে যাব। এডিট মেনু থেকে কথা বলেন তো, প্রেফারেন্স একদম লাস্ট হবে। প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে যাব হচ্ছে আমরা ইউনিটস এন্ড রুলার্সে যাব। তাহলে আমরা আবার একটু বলে শুনেন, যদি পিক্সেল যে আমাদের ইউনিটগুলো চেঞ্জ করতে হলে আমাদের একটা সেটিংস করতে হবে। একটা কি সেটিংস? এডিট মেনু থেকে প্রেফারেন্স অপশন, প্রেফারেন্স অপশন থেকে কি ইউনিট এন্ড রুলার্স অপশনে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে এরকম। এখানে এই ইউনিটের এখানে রুলার সেট পিক্সেল সেট করে দিবেন, টাইপে পিক্সেল সেট করে দিবেন। এগুলা যেভাবে সেভাবে রাখবেন। ইউনিট হচ্ছে 180, কাটার হচ্ছে 12টা। কেন 12টা? কারণ আমরা জানি হচ্ছে কি রেসপন্সিভ করার জন্য প্রতিটি স্ক্রিনকে 12টা গ্রিডে বা 12টা সেলে ভাগ করা হয়। এরপরে ফ্রেম রেজুলেশন, স্ক্রিন রেজুলেশন কি 300 করে দিবেন। এগুলো মানে সেটিংটা যেভাবে আছে আমার এখানে হুবহু এভাবে আপনারা কি রেখে দিবেন। এরপর ওকে দিয়ে দিবেন। আপনার হচ্ছে কি ওই যে ইউনিট সিলেক্ট করা হয়ে গেল। এরপরে আপনি এখানে সব মেজারমেন্ট কি পিক্সেলে পাবেন, সেটা ফন্ট সাইজ হোক অথবা এরকম কি কোন একটা রেশিও মাপা হোক, পিক্সেলে পাবেন। কথা ক্লিয়ার? এবার ধরেন আপনি এখানে হচ্ছে যে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনার কাজ শেষ। এখন আপনার এই সিলেকশনটা রিমুভ করা দরকার না, দূর করা দরকার না সিলেকশনটা। কিভাবে সিলেকশনটা দূর করবেন? দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এই সিলেকশনটা কি চলে যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এটা চলে যাবে। তাহলে আমরা মুভ টুলের কাজ বুঝলাম, আমরা কি সিলেকশন টুলের কাজ বুঝলাম। এদের মধ্যে এটা হচ্ছে কি মুভ টুল, আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ওদের অফিসিয়াল নাম হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এদের আমরা বুঝলাম। আচ্ছা, এরপর হচ্ছে যে এই এদিকে দেখেন, এরপর হচ্ছে যে আমাদের কাজ হলো কি, ধরেন আমার এই যে টেক্সট যেগুলো আছে, টেক্সট গুলো নেওয়া হচ্ছে আমাদের কাজ। ধরেন আপনার এখান থেকে টেক্সট গুলা আমরা কপি করে করে নিয়ে যাবো, অথবা টেক্সটের কি ধরেন এটা ফন্ট সাইজ কত কি এটা দেখতে হবে না, না দেখলে আপনি আন্দাজে কিভাবে ইউজ করবেন। আপনাকে যে ক্লায়েন্ট এটা দিবে সে তো চাইবে যে আপনার ফন্ট সাইজ গুলো এরকমই হোক, তাই বিষয়টা। এখন এটা আসা দেখার জন্য এই যে এইটা টুল আছে, এটাকে বলা হয় কি হরাইজন্টাল টাইপ টুল। মূলত এটা হচ্ছে আমার যেটা মনে হয় টেক্সট টুল এটা। হ্যাঁ, কেন টেক্সট টুল? কারণ এটা দিয়ে আপনি টেক্সট সিলেক্ট করতে পারবেন, আগে লিখা থাকা সেগুলো, এবং নতুন করে লিখতেও পারবেন। ওকে, এই টেক্সট টুলে সিলেক্ট করার পরে আপনার যেগুলো এডিটেবল ইউআই যদি হয়, ওই টেক্সটের উপরে ক্লিক করলে দেখবেন যে কি এটা এখানে আমাদের লিখেও যাচ্ছে। দেখেন আমি যদি এখানে যদি বলি হ্যালো, তাহলে এটা কি হ্যালোটা লিখে যাচ্ছে, মানে এটা কি এডিটেবল। আবার চাইলে এটা পুরোটা কপি করে আমি নিয়ে যেতে আমার কাজে লাগাতে পারবো। হ্যাঁ, পাশাপাশি দেখেন এটা সিলেক্ট করলেই এখানে দেখবেন যে এটা কি কোন ফন্ট দিয়ে এটা লিখছে, এটা বোল্ড নাকি ইটালিক নাকি নরমাল, তারপর এখানে ফন্ট সাইজ কত, পুরোটাই কি আমাদেরকে দেখাবে। পাশাপাশি কালার কি সেটা এটাও দেখাবে। হ্যাঁ, যেমন দেখেন আমি যদি এখানে উন্নতি ক্লিক করি তাহলে দেখেন তার কালার হচ্ছে এটা, এবং এর ফন্ট সাইজ এত, বোল্ড এত, রোবোটা এত। মানে এখানে বোল্ড মানে হচ্ছে ধরেন কি 600, আর নরমাল মানে হচ্ছে কি ধরেন 400, এরকম একটা ঘটনা আর কি। ঘটনা বোঝা যাচ্ছে কথা? কিন্তু এখানে আপনার একটা প্রবলেমে পড়বেন। প্রবলেমটা কি দেখেন, একটা টেমপ্লেটে তো অনেক হচ্ছে ফন্ট ইউজ হতে পারে, তাই না?
সেই ফন্টটা আমার পিসিতে নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আমি যদি কোনো এরকম টেক্সট টাইপ টুল দিয়ে কি সিলেক্ট করতে যাই, যদি এইটা যে ফন্ট দিয়ে লেখা হয়েছে সেই ফন্ট যদি আমাদের পিসিতে না থাকে, তারা আমাদেরকে একটা ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং দিয়ে বলবে যে হচ্ছে কি এই টেক্সটটা অমুক এবিসিডি এক্সওয়াইজেড ফন্ট দিয়ে করা হয়েছে, কিন্তু এই অমুক এক্সওয়াইজেড এবিসিডি ফন্টটা আমার পিসিতে আপনার পিসিতে কি নাই। আর আপনি কি চাচ্ছেন? আপনি কি এটাকে ডাউনলোড করে এনে সেটআপ করবেন, নাকি আপনি হচ্ছে যে এটারে কি করবেন, অন্য একটা দিয়ে রিপ্লেস করবেন? যদি আপনি অন্য একটা দিয়ে রিপ্লেস করে দেন, তাহলে এখান থেকে তো অন্য একটা ফন্ট আসছে যেটা অ্যাকচুয়ালি কি এখানে ছিল না। তারপরে এখানে তার সে অনুযায়ী এটা সেটআপ দিতে হবে, কিন্তু এটা যদি চেঞ্জ হয়ে যায় আসলে ব্যাপারটা আপনার জন্য ডিফিকাল্ট আপনার জন্য। কেন কেন ক্লায়েন্ট আপনারা তো চেঞ্জ যেটা হচ্ছে সেটা দেয় নাই, ক্লায়েন্ট যেটা দিচ্ছে ওইটাই কি ক্লায়েন্টের লাগবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে যদি এরকম ওয়ার্নিং আসে, ভালো উপায় কি বলেন তো? যদি ওয়ার্নিং আসে যে ফন্ট মিসিং, তাহলে ভালো উপায় কি? রাইট, ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। না, এখানে সিডিএন টিডিএন না, মানে এখানে তো ইনস্টল করতে হবে আগে। দেখেন ঘটনাটা কিরকম দেখেন। ধরেন কথার কথা হচ্ছে যে এবিসিডি এক্সওয়াইজেড একটা ফন্ট আছে, আপনি গুগলে যাবেন, গুগল থেকে এটা কি সার্চ করে ডাউনলোড করে নিয়ে আসবেন। নিয়ে এসে কি করবেন, সিম্পলি দেখেন, আমি একটা দেখাই এখানে। আমার এখানে অনেকগুলো ফন্ট আছে এখানে, হ্যাঁ। ধরেন আপনি ফন্ট নামালে সেটাও এরকম থাকবে ফন্টগুলো, এরকম চেহারা আর কি দেখতে এগুলো। আপনি যে ফন্টটা আপনার কি ইনস্টল করা দরকার সেটা জাস্ট কি এইভাবে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করলে সে ইনস্টল হয়ে যাবে। সিম্পল, কোনো প্যারা নাই কিন্তু। আর তাহলে দেখেন কি কি বললাম, ওয়ার্নিং এ আপনারা নজর রাখতে হবে যে কি ওয়ার্নিং দিচ্ছে, কোন ফন্টটা মিসিং, এটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে গুগলে যে সেটা কি ডাউনলোড করতে হবে, দেন ওটারে এখানে ক্লিক করে কি করতে হবে, ইনস্টল করতে হবে। ক্লিয়ার সবাই ব্যাপারটা? ওকে, কোথায়? না না না, এটাও সেট আপ হবে হচ্ছে যে, ভালো করে শুনেন। ভাইয়া যেটা বললো যে হচ্ছে যে এই ফাইলটা কি আমাদের প্রজেক্টে থাকবে কিনা, উত্তর হচ্ছে না, এটা প্রজেক্টে থাকতে হবে না। এই যে ফটোশপ, এটা তো আমার উইন্ডোজে ওপেন হয়েছে, তাই না? আমার পিসিতে ওপেন হয়েছে, এর এখানের ফন্ট টন সব পাচ্ছে আমার সিস্টেম থেকে পাচ্ছে। এটার সাথে আমার ওয়েবের কোনো সম্পর্ক না, ওয়েবের সম্পর্ক হবে যেটা আমরা ওয়েব বানাবো সেখানে। ওকে, তো এটা করার পরে আপনি এখানে একটু দেখবেন, নেক্সট আবার হচ্ছে যে একটু কি আবার একটু দেখবেন, সিলেক্ট করলে দেখবেন যে হয়তো বা কি কারেক্টটা চলে আসছে। আর নাহলে এটা ক্লোজ করে আবার একটু কি ওপেন করবেন। অনেক সময় হচ্ছে অটোমেটিক ডিরেক্টলি পায় না, তো ক্লোজ করে ওপেন করলে দেখবেন যে ঠিকঠাক কি, যদি আপনি রাইট ফন্টটা নামাইতে পারেন, ইনস্টল করতে পারেন, তাহলে ডেফিনেটলি পেয়ে যাবেন। কথা ক্লিয়ার? এই প্রবলেম পড়বেন, বাসা গিয়ে দেখবেন যে প্রবলেম পড়তেছে না আপনার এটা। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে মেজারমেন্ট চেক করতে পারলাম, লেয়ার সিলেক্ট করতে পারলাম, এবং কি ফন্টও টেক্সটও নিতে পারলাম। কিন্তু এখানে ধরেন আমি এটা সিলেক্ট করলাম এখন, হ্যাঁ, এরপর আমার এটা সিলেক্ট করা দরকার। দেখেন আমি ক্লিক করলাম, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আর এটা কিভাবে করব বিষয়টা দেখেন, আমাকে প্রথমে এটা ডিসিলেক্ট করতে হবে, তারপর এটার কি সিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার সিস্টেম হচ্ছে এসকেপ চাপবেন, এক একটা এক রকম। এটা হচ্ছে কি কিবোর্ড থেকে এসকেপ চাপবেন। এসকেপ তো আমরা চিনি, এসকেপ কি একদম ওই যে ডানে কোনায় উপরে, হ্যাঁ। ওকে, এরপর দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এটা আসলো, আবার এসকেপ চাপলাম, এটা চলে গেল। আসলাম, সিলেক্ট করলাম, কোনটা টাইপ তো সিলেক্ট থাকা অবস্থা, আবার এসকেপ চাপলাম, কি চলে গেল। তাহলে দেখেন আমরা হচ্ছে যে টেক্সটও পারলাম, ঝামেলা শেষ। এরপরে রইলো কি কালার। কালার নেওয়ার জন্য এই যে এখানে একটা টুল আছে, এটাকে বলা হয় কি আইড্রপার টুল। আইড্রপার টুল সিলেক্ট থাকা অবস্থায়, হ্যাঁ, আপনার একটা আমার স্ক্রিন দেখেন না, নাহলে তো বুঝবেন না পরে। এই যে যেই অবজেক্টের উপরে ক্লিক করেন না কেন, সেখানে এখানে কি ওই এই যে একটা কালার বোর্ড, এই কালার বোর্ডের মধ্যে কালারটা কি এখন চলে আসতেছে, দেখেন এই যে, হ্যাঁ আসতেছে, যে আসতেছে, হ্যাঁ। ওকে, তাহলে খুব সহজে কালারটা নেওয়া যাচ্ছে। আবার কালার বোর্ডে ক্লিক করলে এখানে আপনারা কি HTML কোড দিবে, সেটা নিয়ে যাবেন। এটা একটা ওয়ে, ফটোশপের ওয়ে। এছাড়াও আমাদের কাছে একটা হাতিয়ার ছিল, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, হ্যাঁ, কালার পিকার। হ্যাঁ, অনেক রকম কালার পিকার আছে, যার যেটা ভালো লাগে নিবেন। যেমন এই যে কালার পিকারটা যদি আমি একটু অন করি, তাহলে এটা দিয়ে কিন্তু খুব সহজে, হ্যাঁ, যে কোনো জায়গার কালারটা আমরা কি নিতে পারবো। ওকে, তাহলে কালার নেওয়াটা আমাদের ক্লিয়ার। এরপর বাকি হলো কি বলুন তো, একটা টেমপ্লেট, এডিটেবল টেমপ্লেট, সেখান থেকে আপনি মেজারমেন্ট করতে পারেন, লেয়ার সিলেক্ট করতে পারেন, টেক্সট নিতে পারেন, কালার নিতে পারেন। আর বাকি থাকে কি মেইন কন্টেন্ট হচ্ছে ইমেজ। হ্যাঁ, এবার ইমেজ কিভাবে নিবে এটা আমরা শিখি, ভালো করে খেয়াল করেন। ধরেন এটা একটা ইমেজ সিলেক্ট করলাম, দেখেন লেয়ার সিলেক্ট হচ্ছে, আপনারা একটু ইয়াতে খেয়াল করেন ওই পাশে, যে ক্লিক করলাম, ধরেন লেয়ার সিলেক্ট হচ্ছে, হ্যাঁ। এখন ধরেন আমি এই ইমেজটা সেভ করবো, এটার নাম কত, লেয়ার 61। যে কোনো ইমেজ সেভ করার সময় একটু দেখবেন তার অপাসিটি আর ফিল 100% আছে কিনা। অপাসিটি ফিল কোথায় আছে, লেয়ারের জাস্ট কি একটু উপরেই, হ্যাঁ। এখানে অপাসিটি আছে কত
70 আর ফিল আছে কত 100। দেখতে পাচ্ছেন তো আপনারা নাকি? যারা কাছে তারা দেখার কথা। এই দুইটাকে 100 করে নেবেন, মানে যেটা যাই থাক না কেন এগুলো কি করে নেবেন, সেভ করার সময় 100 করে দিবেন। তাহলে দেখেন আমি এখানে হলো সেভ করলাম, হ্যাঁ সরি অপাসিটি আর ফিল কি 100 করে দিলাম। এরপরে দেখেন যে লেয়ারটা সিলেক্ট আছে সে লেয়ারের পাশে বাদ বাকি সব লেয়ারের পাশে একটা কি চোখের একটা চিহ্ন আছে, এটা হলো শো অ্যান্ড হাইড। ওকে, নরমালি আপনি এটা ক্লিক করেন দেখুন এটা কি হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করেন এটা কি শো হচ্ছে। এটারে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো দেখেন, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে ওই চোখের চিহ্নে ক্লিক করবো, তাহলে শুধুমাত্র কি ওই লেয়ারটাই থাকবে, বাদ বাকি সব লেয়ার হাইড হয়ে যাবে। দেখেন হাইড হয়ে গেছে। কি করলাম দেখেন, আমার দিচ্ছি, আপনার লেয়ার প্রথমে সিলেক্ট করতে হবে ইমেজ হলে, তারপর অপাসিটি ফিল কি ডেফিনেটলি 100% করতে হবে, দেন কিবোর্ড থেকে অল্টার চেপে ওই লেয়ারেরই চোখের আইকনে ক্লিক করতে হবে, তাহলে লেয়ারটা থাকবে, বাদ বাকি সব লেয়ার গায়েব হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এরপরে আমাদেরকে ইমেজে যাইতে হবে। ইমেজ মেনু থেকে যে ট্রিম অপশনে আসতে হবে, ইমেজ মেনু থেকে কি ট্রিম, ইমেজ মেনু থেকে ট্রিম, ট্রিমে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এই অপশনের অপশনগুলো এরকমই রাখতে হবে, আপনাদের চেঞ্জ করা যাবে না। চেঞ্জ থাকলে আবার এরকম করে দিবেন, এখানে যা আছে কি তাই করে ওকে দিবেন। এবার আপনার পিসির ক্যাপাসিটি অনুযায়ী একটা সময় নেবে, সময় নিয়ে ওই ইমেজটাকে ক্রপ করে দিবে। কারণ ইমেজটা শুধু কি যত দ্বারা তত রেখে বাদ বাকিটা কি ফেলে দিছে নাই। কথা বুঝে গেল? এবার আমরা ইমেজটাকে সেভ করে নিব, কাজ শেষ। কিভাবে সেভ করবেন দেখেন, এখানে একটা জিনিস শিখার আছে। ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে যে এই যে এক্সপোর্টে আসা দেখবেন সেভ ফর ওয়েব অপশন দেখতে পাচ্ছেন, সেভ ফর ওয়েব। এই সেভ ফর ওয়েবটা অনেক সময় ফাইলের ভিতরে সরাসরি থাকে, যেমন এখানে দেখেন সেভ এস আছে এরকম সরাসরি থাকে। অনেক সময় এক্সপোর্টের ভিতরে কি সেভ ফর ওয়েবের ভিতরে থাকে। যেখানে থাক না আমরা ওয়েবের জন্য কোন ইমেজ যদি সেভ করি সেটাকে আমরা সেভ ফর ওয়েব দিয়ে সেভ করব। কেন সেভ ফর ওয়েব দিয়ে সেভ করব? এই সেভ ফর ওয়েব দিয়ে সেভ করলে ইমেজের সাইজগুলো হয় কি তুলনামূলক কম, কিন্তু রেজুলেশন হয় কি ভালো। ওকে, দ্যাটস ওয়াই এটা দিয়ে আমরা করব। সেভ ফর ওয়েবে গেলাম, যাওয়ার পরে এখানে একটা ডায়ালগ বক্স আসে, এখানে কিছু কাজ করা যায় চাইলে আমরা। প্রথমে এই যে একটা বক্স আছে দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই, এখানে এটা দিয়ে ইমেজের টাইপ সিলেক্ট করে দেওয়া যায়। এটা কি জেপিজি হবে না জিপ হবে না পিএনজি হবে নাকি ওয়েব এম হবে। হ্যাঁ, নরমালি এই ধরনের ইমেজগুলো জেপিজি ইমেজ, তো আমি এটা বললাম কি তুমি জেপিজি। জেপিজি যদি হয় তাহলে আপনি এখানে তাহলে কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন, 100% হাইয়েস্ট। এটা কোয়ালিটি কমালে তার কি রেজুলেশন কি হবে, ধীরে ধীরে নষ্ট হবে আর কি। হ্যাঁ, তো আমি 100% রাখলাম। এর নিচের দিকে দেখেন একদম ওই বরাবরের নিচে এখানে আবার এই ছবির হাইট উইডথ কমানোর কথা কি বলতে চাইলে আমরা এই হাইট উইডথ চেঞ্জ করে এটা কি করতে পারবো, ছোট বড়ও করতে পারবো। তবে ফটোশপের পিএইচডি বা ফিগমা বা হচ্ছে যে আপনার আরো যে আমরা ইয়াগুলা দেখলাম বিজ্ঞানগুলা দেখলাম, এগুলা থেকে নেওয়ার সময় এগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করার কি দরকার পড়বে না, কারণ এখানে এক্স্যাক্টলি যেটা দরকার কি ওইটাই দেয়া থাকে, ওইটাই দেয়া থাকে। সো এখানে যা আছে ওইভাবে নেন। আর একটু কাইন্ডলি চেষ্টা করুন হচ্ছে কি এখানে গুড কোয়ালিটির সিলেক্ট করে, মানে একদম কি সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে নিন, তাহলে ইমেজটার রেজোলিউশন কি হবে, নষ্ট হবে না। এগুলো আমাদেরকে আমরা যাদের কাজ করো তারা আমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা স্যার এক মিনিট, আর যদি আমরা এই জিনিসটা দেয়, হ্যাঁ তো তার তো বানানো হয়ে গেছে, তাহলে ওইভাবে নাই। আচ্ছা, এরপর আমরা কি সেভ দিব। হ্যাঁ, সেভ দেওয়ার পরে হচ্ছে যে আপনি আপনার লোকেশনে সেভ করুন। লোকেশন মিন্স কি বলেন তো, যেহেতু আপনি কাজ করতেছেন, সহজ কথা। হ্যাঁ, আমি আমার হচ্ছে যে এটার ভিতরে এই যে একটা ফোল্ডার করে রাখছি অলরেডি, ল্যাব 28 উনো অ্যাডভান্স 1। উনো অ্যাডভান্স 1 কেন, কারণ এই টেমপ্লেটটা করতে আমাদের 2-1 দিন লাগবে। আর কাজল করে এটা ধরুন দিলাম কি উনো অ্যাডভান্স 2, এভাবে করে আমরা কয়েকদিন আমরা এটা করব। তো এটা করার এখানে এসে আমি এখানে একটা অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, সরি একটা অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আমরা, অ্যাসেটস, তার ভিতরে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, ইমেজ ফোল্ডারে যে এটা রেখে দিব। দেখেন এখানে নাম কি আছে, দেখেন অনু অ্যাডভান্স, এটা তো মিনিংফুল হলো না, তাহলে আমি মিনিংফুল নাম দিব, লাইক ধরেন কি ব্যানার ডট জেপিজি। দেখেন এবার এটা চেক করি, চলেন আসলে ঘটনা ঘটছে কিনা দেখে আসি। আসছে, সিম্পল হয়ে গেল। হ্যাঁ, এরপরে দেখেন আমরা হচ্ছে যে এখানে আবার আসলাম, আমাদের টেমপ্লেটটা শুরু হয়েছিল, এটা কি আর আছে এখানে? আবার কি করব বলেন তো? হ্যাঁ, না আবার লেয়ারে গিয়ে করলে হবে না। হ্যাঁ, এখন যেটা করতে হবে
এই যে আমাদের উইন্ডোতে দেখবেন হিস্ট্রি নামে একটা বাটন আছে, হিস্ট্রি। হিস্ট্রিটা আগে অন রাখতে হবে, আগে অন না রাখলে হবে না। হ্যাঁ, এই হিস্ট্রিটা আমার এখানে অন আছে, দেখেন এই যে এটা হলো হিস্ট্রি। হ্যাঁ, এটা গায়েব হয়ে আছে, এখানে লুকায় আছে। এটারও এগুলো ফ্লেক্সিবল, এগুলোর আপনি কি যে কোনো জায়গায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমি রেখে দিলাম, এই যে কোনো জায়গায় রাখা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এখানে রাখলাম ওই জায়গাটাকে কম লাগার জন্য। ঘটনা বুঝতে পারতেছেন? এবার দেখেন এইখানে হিস্টোরিতে ক্লিক করে একদম সর্বপ্রথম যে লেয়ারটা ছিল ওই লেয়ারে ক্লিক করতেছি, তাহলে দেখবেন যে কি এটা আবার কি সুন্দরটা চলে আসছে। এক ক্লিকে সমাধান, নতুন করে আবার চলে আসবে। হ্যাঁ, ঘটনা বোঝা যাচ্ছে? তবে হিস্ট্রিটা আগে থেকে কি আপনার এখানে থাকতে হবে, বা মানে ধরো এটা অন থাকতে হবে, হিস্ট্রিটা অন থাকতে হবে। ওকে, আমি আবার আরেকটা ইমেজ সেভ করে দেখাই, একটু প্লিজ খেয়াল করেন। এইটা ইমেজটা সেভ করে দেখাচ্ছি। আবার মুভ টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, দেখেন আমার এখানে লেয়ারটা কি সিলেক্ট হলো। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছি সবাই। অল্টার চেপে ধরে চোখের চিহ্নে ক্লিক করলাম, এরপর সব চলে গেছে। লেয়ার অপাসিটি এন্ড ফিল সিলেক্ট করলাম, দুইটা 100 আসছে, তাহলে এখানে কোনো কাজ নাই। এরপরে এখান থেকে ইমেজ থেকে টিম অপশনগুলো যেভাবে আছে এভাবে থাকবে। ওকে, দেন ফাইল থেকে হচ্ছে কি আপনার এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। ওকে, এবার এখানে দেখেন এটা টাইপ সিলেক্ট করা আছে কি জেপিজি, এই জন্য এটা ব্যাকগ্রাউন্ড সাদা। আর আমরা যদি এখান থেকে পিএনজি সিলেক্ট করি তাহলে দেখবেন ট্রান্সপারেন্ট, পিএনজি মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখানে দুইটা পিএনজি আছে, একটা হচ্ছে পিএনজি এর, একটা হলো পিএনজি 24। দুইটার মধ্যে শার্পনেস একটা ব্যাপার স্যাপার আছে। তো এখান থেকে আপনারা 24টা নেবেন, সিলেক্ট করে দিবেন। আর রেগুলার অন্য কালার সাইজ চেঞ্জ করার দরকার না, বিকজ এটা কি অ্যাকচুয়াল সাইজ আমাদেরকে দিচ্ছে। সেভ দিবেন, সেভ দিয়ে আপনার লোকেশনে সেভ করে দিবেন। আমি এটার নাম বললাম কি লোকেশন অলরেডি আমরা একটা সেট করছি, আর যদি বারবার লাগবে না দিয়ে দিলাম। ক্লিয়ার সব বুঝতে পারছেন না সবাই? আবার আগে অবস্থায় ফিরে যাবো কি হবে, হিস্ট্রি থেকে উপরে একটা লেয়ার, সিম্পলি শেষ। কোনটা হিস্ট্রি? এটা হচ্ছে যদি না থাকে তাহলে উইন্ডোতে সব কিছু আছে। এই যে এখান থেকে আগে আমরা এটাকে কি অন করে নিয়ে নেব। কেমন? ওটাতে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক করলে সে অন। কথা ক্লিয়ার? তাহলে দেখেন আমরা একটা টেমপ্লেট থেকে হচ্ছে কি মেজারমেন্ট ম্যাচ করে দেখতে পারবো, তারপর হচ্ছে টেক্সট গুলো নিয়ে নিতে পারবো, কালার গুলো নিয়ে নিতে পারবো, এবং হচ্ছে কি ইমেজ গুলো নিয়ে নিতে পারবো। আর কিছু আছে এখানে? আর বাদ বাকিটা থেকে আপনি দেখবেন আর হুবহু কি করবেন, কোড করা শুরু করে দিবেন। ক্লিয়ার? এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ভিউ, জাস্ট ইউজার ইন্টারফেস। এটার কোনো কোডিং ভিউ ক্লায়েন্টের কাছে নাই। ক্লায়েন্টের কাছে থাকলে তো সে আমাদেরকে দিত না। কোডিং ভিউটা বানাতে হবে কাদের? আমাদেরকে, আমরা যারা ডেভেলপার তাদেরকে। ক্লিয়ার বিষয়টা, কনসেপ্টটা আমাদের? যাদের কাছে পিসিতে ফটোশপ আছে এখানে, তারা একটা দেখেন তো ইমেজ সেভ করা যায় কিনা একটু। আর যাদের না তারা পাশের পিসিটা দেখেন, একটা তো পাশাপাশি দুইটার মধ্যে একটা তো থাকার কথা ফটোশপ। তাহলে আমরা ফটোশপ থেকে রিকোয়ারমেন্ট কিভাবে নেব এটা আমরা বুঝে গেছি। এখন কাজ হচ্ছে কোড করা। হ্যাঁ, আমি কিছু শুরু করে কোড আজকে খুবই সামান্য কোড হবে, কারণ হলো যে এটা শেষ করতে যাবে না। হ্যাঁ, দেখেন কিছুটা দেখেন বুঝেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে যে রেসপন্সিভ করতে চান, রেসপন্সিভ করার জন্য আমাদের কাছে দুইটা অপশন আছে এখন। একটা হচ্ছে কি টেলএন্ড সিএসএস, আর একটা হচ্ছে আমাদের কাছে কি বুটস্ট্র্যাপ সিএসএস। তো আমার কাছে শুরুর জন্য মনে হয় বুটস্ট্র্যাপটা কি বেস্ট কমফোর্টেবল। হ্যাঁ, তো আমি হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করতেছি। দেখেন বুটস্ট্র্যাপের আমরা যে সমস্ত হচ্ছে ফিচার্স এখান থেকে পাচ্ছি সেই ফিচার্স গুলোই কাজে লাগাবো আমরা। হ্যাঁ, ওকে ফাইন, চলেন আমরা হচ্ছে প্রথমে ফাইল ফোল্ডার নিয়ে নিই। আমি লাস্ট ক্লাস থেকে এই যে এখান থেকে এই ইন্ডেক্স আর অ্যাসেট গুলো নিয়ে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে বুটস্ট্র্যাপের কনফিগারেশন আমরা করে রাখছিলাম উইথ কি মেটা। আমি এগুলা নিয়ে এখানে রেখে দিচ্ছি। তাহলে দেখবো যে ইন্ডেক্স চলে আসছে, এখানে আমাদের কি যে সিএসএস ফাইল টাইল যা ছিল কি সবই চলে আসছে, ইমেজ যেগুলো ছিল এগুলো এখানে আছে। ক্লিয়ার একটু আমরা? এরপর আমরা হচ্ছে যে আমরা বিএস কোড ওপেন করে নিই। আগের কোড থাকলে কারো যে ক্লোজ ফোল্ডারে যে ক্লোজ করে দিবেন এটা। হ্যাঁ, অন্য কারো কোড নষ্ট করার দরকার নেই। তাহলে ল্যাব28 একটা ওপেন করলাম, এই ইন্ডেক্স ফাইল ওপেন করলাম, সিএসএস ফাইল ওপেন করলাম, জেএস ফাইল ওপেন করলাম। ওপেন করে রাখি একবার, অভ্যাস হোক। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এই যে আমার এখান থেকে হচ্ছে যে হেডার, তারপরে ন্যাব যেটা আমার প্রিভিয়াস ক্লাসে ছিল আর কি, এগুলো তো এখন দরকার নাই, দরকার হলেও পরে, এখন দরকার নাই। আমরা এগুলো কি সবগুলো আমরা ফেলে দিব। এই আমার টেমপ্লেট রেডি কাজ করার জন্য। তারপর কাজ শুরু করি। আবার তাহলে কি করতে হবে, প্রথমে টাইটেলটা চেঞ্জ করব শুরুতেই।
নরমালি প্রফেশনাল টাইটেল গুলো নরমালি কেমন হয়, ধরেন এখানে এটা তো একটা হোম পেজ, ধরেন এখানে থাকে হচ্ছে ধরেন কি হোম, এরপরে ধরেন কোম্পানির নাম থাকে অথবা কোম্পানির কি মোটো থাকে, ধরেন সব কোম্পানির একটা হচ্ছে যে আপনার কি স্লোগান থাকে, মোটো থাকে, তাই না? হ্যাঁ, এরকম ধরেন হচ্ছে হোম লিখলাম, এখানে লিখে দিলাম অনু অ্যাডভান্স, মানে এটা কি কোম্পানির নাম, একটা কোম্পানির ওয়েবসাইট করতেছি, কোম্পানির নাম হচ্ছে কি অনু অ্যাডভান্স, ঠিক আছে সবাই? আর আমি অ্যাবাউট পেজে গেলে এখানে লিখে দিতে পারি ধরো কি অ্যাবাউট আস অনু অ্যাডভান্স, মানে অনু অ্যাডভান্স কোম্পানির অ্যাবাউট আস, কথা বোঝা যাচ্ছে? ওকে, নাইস, এটা গেল। হ্যাঁ, তাহলে এরপর আমরা এখানে আসলাম, এখানে প্রথমে আমরা একটু টেমপ্লেটে আসি, এখানে আমরা আসলে কি কি করব দেখেন, কেন আমরা এটা সিলেক্ট করলাম? এটা সিলেক্ট করার কারণ হল অনেকগুলা। প্রথমত এটা দিয়ে আপনি আপনার একটা পোর্টফোলিও করতে পারবেন চাইলে। পোর্টফোলিও আমরা নিজেরা সবাই একসাথে বুঝে গেছি যে কি আমার সম্বন্ধে কিছু এখানে কি ডেসক্রিপশন থাকবে, আমার কাজ সম্বন্ধে এখানে কিছু কি নমুনা স্যাম্পল এখানে থাকবে। হ্যাঁ, এই মানে আমি কি সার্ভিস দিচ্ছি সেগুলো থাকবে। আর একই সাথে এটা আপনি চাইলে একটা কোম্পানির পোর্টফোলিও হিসেবে করতে পারেন। হ্যাঁ, কোম্পানি তখন হলো ব্যক্তির জায়গায় কি কোম্পানির ফিচার্স গুলা, কোম্পানির হচ্ছে কি সার্ভিস গুলা, কোম্পানির পোর্টফোলিও গুলা আমরা দেখাবো। ওকে, এরপর হচ্ছে কি কি আছে এখানে দেখেন, এখানে একটা ন্যাপবার আছে যেটা দিয়ে আমরা বুটস্ট্র্যাপের ন্যাপবারটা করতে পারবো। এখানে একটা স্লাইডার আছে, তাহলে আমরা বুটস্ট্র্যাপের স্লাইডারটা করতে পারবো এখানে এটা দিয়ে। হ্যাঁ, তারপরে এগুলা রেসপন্সিবল কিভাবে হয় বুটস্ট্র্যাপ দিয়ে সেটা এখানে আবার কাজ হয়ে যাবে। এরপর এখানে একটা হোভার সিস্টেম আছে যেটা আমরা আগে করি নাই, নরমালি এটা থাকবে না, মাউস পয়েন্টার নিলে এরকম হোভার আসবে, তার উপর আবার কি এরকম লিঙ্কিংও থাকবে। এরপরে এখানে একটা জিনিস আছে যেখানে এটা আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে কিছু কি বাটন থাকে বা লিঙ্ক থাকে, সেই লিঙ্কে ক্লিক করলে কন্টেন্ট গুলো কি হয় চেঞ্জ হয়, এটা কোনো লোডিং টোডিং না, অটোমেটিক ওই এর ভিতরে কাজটা হয়। তো এটা কি হবে এটা আমরা শিখবো। তারপর আর প্রাইসিং, ধরুন হচ্ছে আপনি অ্যাজ এ পার্সন হ্যাঁ সার্ভিস দিচ্ছেন, সেখানে এরকম আপনি চাইলে প্রাইসিং রাখতে পারেন। এরকম ধরো আপনি আপনার ধরুন জাস্ট কথার কথা আজ বুট স্টেপ দিয়ে রেসপন্সিবল সেটা মানুষকে করে দেন, ধরো কথার কথা সেটার জন্য কি $55 নেন আপনি সেটার জন্য, আচ্ছা $1000 নেন আপনি এখান থেকে, তো আপনি এটার সাথে কি কি সুবিধা তাকে দিচ্ছেন, সেই সুবিধাগুলো এখানে কি লিখে দিলেন একটা একটা করে। যেমন আপনি বললেন যে আপনি আনলিমিটেড পেজ আপনি তাকে করে দিবেন, তারপর বললেন যে হচ্ছে কি আপনি তাকে হোস্টিং দিয়ে দিবেন, হ্যাঁ 5 GB এটা ফ্রি ডোমেন দিয়ে দিবেন তাকে আপনি একটা। এরপরে ধরুন মনে করেন হচ্ছে কি এটা আপনার 6 মান্থ আপনি তাকে ফ্রি সাপোর্ট দিবেন, আর যে আপনার তাকে একটা ফ্রি ট্রেনিং করাই দিবেন, এরকম কিছু কি এখানে ফিচার্স লিখবেন, তারপর অর্ডার, তাহলে প্রাইসিং আপনি চাইলে দিতে পারেন। এবং যে ব্যাপারগুলো বললাম এগুলো কোম্পানি ম্যানেজ করে সেও কি প্রাইসিং রেট রাখতে পারে। হ্যাঁ? এরপরে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি কি ধরেন একটা কোম্পানির ওভারভিউ, যে তার টোটাল প্রজেক্ট কমপ্লিট হয়েছে কয়টা, হ্যাপি ক্লায়েন্ট কয়টা, হ্যাঁ মিটিং কয়টা করছে, আর্টিকেল কয়টা পাবলিশ করছে, এরকম। এখানে আমরা একটা হচ্ছে কি যে কোয়েরির একটা প্লাগইন এখানে ইউজ করব, তাহলে যে কোয়েরি প্লাগইন কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা কি শিখে যাব। এরপর আমরা ফ্রম ইউজ করব, অ্যাজ ইট ইজ আই এম ম্যাপ ইউজ করব, এটা শেষ। তাহলে এখানে বেশ কিছু কি কাজ আছে যেটা আমরা একটু ধৈর্য ধরে যদি করতে পারি তাহলে সুন্দর করে এটাকে আমরা বুঝে শুনে আগাতে পারবো। ক্লিয়ার সবাই? নাইস। তাহলে আমরা প্রথমে এটা নিয়ে একটা চিন্তা করি। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ন্যাপবারের আর একটা হচ্ছে কি আমার স্লাইডারের। হ্যাঁ, আর পুরোটার আমি বলতে পারি কি হেডার, ওটা আমরা কি বলতে পারি হেডার বলতে পারি আমরা। হ্যাঁ, এখন আমরা প্রথমে কি ন্যাবের কাজটা করি, চলেন হেডার বা অন্যগুলা কি পরে চিন্তা করবো না। আমরা একটু আমার দেখেন আমার স্ক্রিন দেখেন, ক্লিক না করে আমার স্ক্রিনটা একটু দেখেন। এখন ন্যাপটা তো আমরা আগেও বানাইছি, হ্যাঁ কিভাবে বানাইছি ইউএলএলআই দিয়ে বানাইছিলাম, আপনার নিশ্চয়ই খেয়াল আছে। বুটস্ট্র্যাপ বলতেছে কি তোমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করো তাহলে আর ম্যানুয়ালি ন্যাপবার বানানোর দরকার নেই, তোমরা হচ্ছে ডক্সে আসবা, ডক্স থেকে এই যে কম্পোনেন্টস, ন্যাপ থেকে কম্পোনেন্টস থেকে ন্যাপবারে চলে আসবা, এই যে ন্যাপবার। ওকে, এই যে ন্যাপবার। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে কি জাস্ট কোডটা বোঝা, কপি করা, ইউজ করা, কাস্টমাইজ করা, শেষ। এখন আমরা এটা নিব, নেওয়ার আগে বুঝতে হবে অ্যাকচুয়ালি এটা কি মেকানিজমটা কি। এরা এই ট্যাবলেটটা বোঝানোর জন্য, হ্যাঁ বা এই ন্যাম্বারটা বোঝানোর জন্য এই দেখেন কতবার একটা পেজ বানাইছে, যে খুঁটিনাটি সবগুলো ধীরে ধীরে কি বুঝাইছে, এগুলো আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো কিভাবে সে কাজ করতে পারে। আশা করি আপনারা ন্যাপবারটা দেখতে পাচ্ছেন। দেখেন ন্যাপবারটা একই সাথে কি একটা মোবাইল মেনু হিসেবে আসে, দেখেন এটা মোবাইল মেনুতে আসলেও আবার এটাকে একই সাথে একটা কি নর্মাল ভিউতে এটা আসে, এটা একটা কি নর্মাল ভিউ। এরকম নর্মাল ভিউ থেকে মোবাইল ভিউতে যখন যাচ্ছে তখন এটাকে বলা হয় কি হ্যামবার্গ মেনু। হ্যামবার্গ কি বলা হয়? হ্যামবার্গ। হ্যাঁ, হ্যামবার্গ মেনু বা
মোবাইল মেনু, হ্যাম্বার্গ মেনু কি মোবাইল মেনু বা রেসপন্সিভ মেনু, যেটা আপনি বলেন। এবার এটা দেখেন বড় হলে আবার কি হয়ে যাচ্ছে, এটা নর্মাল মোডে চলে আসছে। এটা কিভাবে এরকম হচ্ছে দেখেন ঘটনাটা। পুরা আপনার ন্যাপটা একটা ট্যাগের মধ্যে রাখছে, ট্যাগের নাম হচ্ছে কি ন্যাপ। ওকে, ন্যাপ। ওকে, এবার এখানে কিন্তু ক্লাস দিয়েছে ন্যাপ বার, এটা লাগবে লিভেন এটা। এবার ন্যাপ বার এক্সপান্ড এস দি বিজি বডি টার্সিয়ারি, এটা একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যেখানে বিজি ইনফো দেন তাহলে সেটা ওই ইনফো হিসেবে কি চেঞ্জ হবে। মানে এটা কি হবে ন্যাপ বার এক্সপান্ড এস দি, এটা কি, এটা বুঝি আমরা। হ্যাঁ দেখেন, এই যে আমাদের একটা এখানে কি ন্যাপ বার, এখানে এই যে ন্যাপ বারটা, হ্যাঁ ওকে ন্যাপ বারটা, এটা মাঝে মাঝে কি হয় ছোট থাকে, ছোট থেকে একটা অবস্থা যে এটা কি দুম করে বড় হয়ে যায়। কোথায় বড় হবে সেটা বলে দিচ্ছে হচ্ছে এখানে বলা বলা হচ্ছে, কোথায় এইখানে বলা হচ্ছে। হ্যাঁ, তার মানে কি দেখেন বলছে কি ন্যাপবার এক্সপান্ড এলজি, তার ন্যাপবারটা তুমি কি করবা এক্সপান্ড হবে কখন, এলজি তে যে। হ্যাঁ, মানে এই যে ছোট মোবাইল মেনু থেকে বড় মেনু হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি এক্সপান্ড। কি বলা হচ্ছে এটাকে, এক্সপান্ড। এখন আমি যদি আপনাদের কোশ্চেন করি, আমি চাচ্ছি ন্যাপবারটা এমডি তে এক্সপান্ড হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, এক্সপান্ড ন্যাপবার এক্সপান্ড এমডি। নাইস। এরপরে ধরেন মনে করেন যে আপনাদের কোশ্চেন করলাম, এটা কখনোই এক্সপান্ড হবে না, এক্সপান্ড এটা সবসময় কি ওই মোবাইল মেনুই থাকবে। তাহলে কি করতে পারবো আমরা, ঘটনা সবাই বুঝছেন? আমরা চাচ্ছি হচ্ছে যে এটা কখনোই এক্সপান্ড হবে না, মানে কি বড় হবে না, এটা অলওয়েজ কি মোবাইল ভিউতে থাকবে। তাহলে আমরা কি করবো এবারে? হ্যাঁ এটা দুটো ঠিক আছে, হ্যাঁ এটা বুঝে গেছে ঘটনা। দেখেন এটার কারণে তো কি এক্সপান্ড হচ্ছে, তাই না? তাহলে এটা সরাই দিব, এক্সপান্ডার হবে না, মোবাইল মেনুতে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে একটা হচ্ছে ডিভ আছে, এটার মধ্যে আছে কন্টেন্ট ফ্লুইড। এটা কাজ কি, লেআউট সিলেক্ট করা ফ্লুইডে। আর আমরা যদি হচ্ছে ফ্লুইড ফালা দিয়ে শুধু কন্টেন্ট রাখি তাহলে কি হবে বলেন তো, এটা কন্টেন্ট উইডে চলে আসবে। হ্যাঁ, সেন্টার উইডে চলে আসবে, যেটা হচ্ছে আরেকটা লেআউট প্যাটার্ন। এটা এখানে শুরু, সবার শেষে এটা কি, যে শেষ। ওকে, এরপরে আবার ধীরে ভিতরে আমরা আসলাম, ভিতরে ভিতরে আসার পর প্রথমে হচ্ছে আমরা কি এই যে ন্যাপ বারটা, এটা হচ্ছে এটা। ওকে, এবার এখানে আপনি ন্যাপ বারের জায়গায় ইমেজ দিতে পারেন, অডিও দিতে পারেন, ভিডিও দিতে পারেন, নিজেরা যে বসে থাকতে পারেন যেভাবে খুশি। ওকে, এরপরে দেখেন একটা বাটন আছে। হ্যাঁ, এই বাটনটা হচ্ছে মূলত হচ্ছে এটা, এই বাটনটা হচ্ছে কি এটা। এটা নরমালি দেখা যাবে না, যখন ওই এক্সপান্ডের নিচে চলে আসবে তখন এটা কি দেখা যাবে। এক্সপান্ড ভিউতে এটা দেখা যাবে না। কিভাবে করতে কাজটা দেখেন, বাটন ক্লাস ন্যাপবার টগলার, একটা নাম ক্লাস দিচ্ছে ডিজাইন ডিজাইনের জন্য। টাইপ, এটা টাইপ কি হিসেবে কাজ করবে, এটা একটা বাটন হিসেবে কাজ করবে। ডাটাবেস টগল কলাপস, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে এখানে ডাটাবেস টোগল কলাপসের মাধ্যমে একটা জাভাস্ক্রিপ্ট কল করা হচ্ছে। সেই জাভাস্ক্রিপ্টের ক্যাপাসিটি হচ্ছে আপনার এটারে ওই কলাপসার কি এক্সপান্ড করা, কলাপসার এক্সপান্ড করা, এরকম একটা বিষয়। সরি, এটার ক্যাপাসিটি হচ্ছে ক্লিক করা, জাভাস্ক্রিপ্ট ক্যাপাসিটি কি এটা ক্লিক করা। ক্লিক করলে এই যে এটা হচ্ছে প্রথমে কি হচ্ছে আপনার দেখেন তো, এই এক্সপান্ড হচ্ছে, এটা মানে এক্সপান্ড। এরপর এটা দিলে আবার কি হচ্ছে, কলাপস হচ্ছে। ওকে, গঠন বোঝা যাচ্ছে? এরপরে হচ্ছে যে এখানে কিন্তু ডাটাবেস টার্গেট, এটার দিয়ে এই নামে কোন একটা আইডি আছে, সেই আইডির সাথে সম্পর্ক তৈরি করছে। ডাটাবেস টার্গেট মানে হচ্ছে হাইপার রেফারেন্স। ডাটাবেস টার্গেট মানে কি, হাইপার রেফারেন্স। আমরা কি দিতে পারি, লিংক দিতে পারি না? এক পেজে থাকলে সেটা কি দিতে পারি, যে হ্যাশ দিয়ে আমরা কিওয়ার্ডটা বলে দিতে পারি, তাই না? এখানে দেখেন তো হ্যাশ দিয়ে কিওয়ার্ড বলছে, তার মানে এটা এই পেজে আছে এরকম কিছু একটা। কথা বোঝা যাচ্ছে কথাগুলো? আর এরপর বলছে এরিয়া কন্ট্রোলস, ন্যাপবার সাপোর্ট কন্টেন্ট, এরিয়া এক্সপ্যান্ড ফলস, এরিয়া লেভেল ন্যাপবার আর টগল নেভিগেশন। এগুলো হচ্ছে জাস্ট রিডেবিলিটি বাড়ানোর জন্য, এদের আপনার আউটপুটে কোনো এদের ক্ষমতা নাই। আর এগুলো সবই ওয়ার্ডপ্রেসের জিনিস, সরি এটা কি বলে, বুটস্ট্র্যাপের জিনিস। সো এখানে আপনার হলো যে ওই যে মিনিংফুল করার কোনো আসলে এখানে দরকার নেই। যদি স্টেবল এলিমেন্ট হতো তাহলে আমরা এখানে মিনিংফুল মিনিংলেসের একটা বিষয় ভাবতাম আর কি। ওটা ক্লিয়ার? এখন যেহেতু এগুলো সব জাস্ট রিডেবিলিটি বাড়ানোর জন্য, এদের অ্যাকচুয়ালি কোনো কি নাই, ভূমিকা নাই, তাহলে আমরা এগুলো কি করতে পারি, এগুলো ফেলে দিতে পারি আমরা। তাহলে আমরা এই ডাটা বেস টগল বিএস টার্গেট ছাড়া এই উপরে বিএস স্যার এরিয়া কন্ট্রোল থেকে যা আছে এগুলো আমরা কি করব, মুছে দিয়ে দেব। ক্লিয়ার? এরপর এখানে একটা এক্সপান্ড দেখেন একটা, এটা কি, এটা হচ্ছে এটারে কি, এই যে এটা সুন্দর একটা সাইন, এটাই হচ্ছে কি এক্সপান্ড থেকে আসতেছে। আপনি যদি এখান থেকে এক্সপান্ডারে কি করে দেন, সরাই দেন, তাহলে এখানে অন্য কোনো কি এখানে আইকন আসবে, মানে সরাই অন্য কাগজ দিলে সে এখানে আসবে। ক্লিয়ার কথা?
তাহলে লোগোটা আমরা বুঝলাম, এরপর বুঝলাম কি টগলারটা বুঝলাম, এটা টগল বাটন বলে, এটাকে কি বলে? টগল বাটন, টগলার। আচ্ছা এরপর ডিপটা দেখেন, হ্যাঁ এই ডিপটা এখানে শুরু হয়ে এখানে এসে কি শেষ হচ্ছে। এই ডিপের মধ্যে যা আছে সবগুলাই কিন্তু এক্সপান্ড হচ্ছে এবং কি কলাপস হচ্ছে, দেখেন এই যে এক্সপান্ড ফর্ম শুদ্ধা এবং কি হচ্ছে আবার কলাপস অ্যাজ ইট ইজ দিয়ে কিছুদিন এটা আবার কি আপনার আমরা যদি হচ্ছে যে এটা ছোট করে বুঝতে পারবো, ছোট করে এই এখন এগুলো তো সবগুলো হচ্ছে এখানে আছে না, আর আপনি যদি চান যে আরো কোনো কিছু আনবেন সেটা এরকম কি এক্সপান্ড কলাপস হওয়ার সময় এই ডিবের ভিতরে থাকবে, তাহলে তাকে আপনাদের রাখতে হবে অ্যাকচুয়ালি এই ডিবের ভিতরে। এই কোন ডিবের ভিতরে দেখেন তো, বাটনের পর যে ডিবটা আছে এটার ভিতরে রাখতে হবে। ওকে ওকে, দেখেন এখানে কি কি লিখছে ওরা, কলাপস নেভার কলাপস, ওই যে টোগলে ক্লিক করলে বের হয়ে আসতেছে আবার যাচ্ছে, এটার জন্য এরভাবে কি এখানে বলা হচ্ছে। এরপর আইডি দেখেন, একটা আইডি আছে এখানে, এই আইডিটার সাথে এই আইডির কি এই ডাটাবেস সার্ভারের একটা সম্পর্ক তৈরি হয়েছে। ধরেন আমি যদি এখানে এসে যদি বলি মাই ন্যাব, বিশাল আচ্ছা এখানে লেখা যাবে না, সরি এখানে লিখলাম হচ্ছে কি মাই ন্যাব, এরপর হচ্ছে যে জাস্ট এই ডাটাবেস টার্গেটে আমাদের কি লিখতে হবে তাহলে বলেন তো, মাই ন্যাব। কারণ এটা হলো যে আমার কি ধরেন একটা facebook.com, এখানে facebook.com দিলে ইউআরএল যাবে, তাহলে আমি facebook.com না লিখে গিয়ে আমি কি yahoo.com লিখবো, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ আচ্ছা এরপর হলো একটা ইউএল আছে, দেখেন ইউএল শুরু এবং কি শেষ, আর প্রতিটা ইউএল এর মধ্যে একটা করে কি আছে এলআই আছে, হ্যাঁ সেটা আমাদেরকে এই সৌন্দর্যটাকে আমাদেরকে দিবে। ওকে হ্যাঁ এরপর হচ্ছে যে পাশাপাশি এখানে দেখেন এই কইগুলো এটা নিয়ে আলোচনা করছিলাম না, তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে ইউএল আছে। ওকে এটা এখানে কি হচ্ছে ইউএল ভিতরে এলআই গুলো আছে, অসংখ্য এলআই, পাশাপাশি একটা কি ফর্ম নিয়ে আসছে। প্রথমে একটু দেখেন তো আমাদের যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টটা কি ফর্ম দরকার আছে কিনা, নাই, তাহলে আপনি তাহলে এটা কি করতে পারেন ফর্মটাকে ফেলে দিতে পারেন, যেহেতু বেশি কাজের দরকার নেই, ধরো ফেলে দিলাম, ফেলে দিলে এরপর কি ধর কি আছে এখানে ইউএল টু ইউএল আছে এখানে, হ্যাঁ ইউএল টু ইউএল কিভাবে কাজ করছে দেখেন, ইউএল প্রথমে যে ক্লাসটা আছে ন্যাপ ন্যাপ এটা লাগবে, এরপরে এমই অটো, এটা মানে কি মার্জিন এন্ড অটো, মানে যে ফাঁকা জায়গাটা ডান পাশে আছে এটাকে কি বাম পাশে ধাক্কা দিয়ে, ডান পাশ থেকে ধাক্কা দিয়ে সে চলে আসবে কোথায়, বাম পাশে চলে আসবে। আর আমরা যদি বলি যে এখানে এমএস অটো, তাহলে বাম দিক থেকে ধাক্কা দিয়ে সে ডান দিকে চলে আসবে। এরপর যদি বলি এম এক্স অটো, তাহলে কি লেফটের দুদিকে এটা এখানে এটা ব্যালেন্স করবে। এরপর বলছে কি এমবি টু মানে মার্জিন বটম টু, আবার ওই মার্জিনটাকে এলজিতে এসে বলছে কি জিরো। ক্লিয়ার? এরপর আইটেম ন্যাপ আইটেম এটা দিবেন, লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগ এটা মানে অ্যাক্টিভ রাখছে, মানে প্রথমটা কি অ্যাক্টিভ, আমরা যেরকম করি ওইরকমই ঘটনাটা। হ্যাঁ এরিয়া কারেন্ট পেজ এটা হলো জাস্ট কি একটা রিডিবিলিটি বাড়াচ্ছে না, আর কিছু না। ঘটনা ক্লিয়ার? ওকে এবার হাইপারলিঙ্ক আছে কি পেজের লিংক দিবেন, এরপর এখানে আরেকটা লিংক, এভাবে আপনার যতগুলো লিংক ধরে সবগুলো লিংক এভাবে জেনারেট করবেন। এরপর এখানে একটা ড্রপ ডাউন নিয়ে আসছে, এটা দেখেন ড্রপ ডাউন, হ্যাঁ ড্রপ ডাউনটা আমরা চাইলে এখান থেকে করতে পারবো কিভাবে দেখেন, আমরা একটু কিছুদিন আগে একটা ক্লাসে বলছিলাম ড্রপ ডাউন মানে হচ্ছে কি আসলে এলআই এর ভিতরে আরেকটা ইউএল, এলআই এর ভিতরে আরেকটা ইউএল হচ্ছে কি ড্রপ ডাউন, এটা স্ট্রাকচার এলআই এর ভিতরে আরেকটা কি ইউএল। কিভাবে কাজ করছে দেখেন, ওরা এলআই কে বলছে ড্রপ ডাউন আর এ কে বলছে ড্রপ ডাউন কি টগল। ওকে আর এটার ভিতরে একটা ইউএল আবার নিচে নিয়ে তার ক্লাস দিচ্ছে ড্রপ ডাউন, আর প্রতিটা আইটেম হচ্ছে ড্রপ ডাউন কি আইটেম, এখানে কোনো ভূমিকা নেই আসলে ড্রপ ডাউন হওয়ার। ড্রপ ডাউন ভূমিকা হচ্ছে অ্যাকচুয়ালি কোথায়, এখানে ডাটা বিউজ টগল ড্রপ ডাউন, এটা হলেই ওই আগের মধ্যে ঘটনা ঘটতেছে, একটা কি এখানে একটা আপনার ফাংশন নিয়ে আসা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ সে এই আপনার কোডগুলোকে যে আউটপুট আসবে সেই আউটপুটকে একবার কি করতেছে টগল করে বাইরে নিয়ে যাচ্ছে, আবার টগল করে ভিতরে নিয়ে আসতেছে। হ্যাঁ আর এখানে যে এরিয়া এক্সপান্ড আর ট্রু ফলস যেগুলো থাকে এগুলো অ্যাকচুয়ালি জাস্ট দিচ্ছে আর কি। ওকে এটা ক্লিয়ার? আমরা এরপরে ডিসেবল বাটন একটা আছে, এটা দরকার নেই, এটা আমরা কি ফেলে দিব। এই হচ্ছে যে আপনার ন্যাপ বারের কি পোস্টমর্টেম, আর আপনি এটাকে হচ্ছে যে কি ইউজ করবেন। ক্লিয়ার? আমি ইউজ কেসটা দেখাচ্ছি এবার কি ইউজ হচ্ছে। এখন দেখেন পুরো ন্যাপ বার তো সমান না, একরকম না দেখতে, তাই এই জন্য হচ্ছে আপনাকে কমন একটা নিয়ে সেটার উপরে স্ট্রাকচারের উপরে কি আপনারা কাজ করে শেষ করতে হবে, তাহলে আপনার কাজটা সহজ হবে আর কি জিনিসটা। কারণ আমি এখানে কম্পোনেন্টস থেকে এসে ন্যাপবারটা নিলাম, নিয়ে এখান থেকে যে ক্লিপবোর্ডে কি ক্লিক করলাম, কপিটা ক্লিক দেখা যায় কই গেছে এটা,
এই দিয়ে দিয়ে হ্যাঁ এই ওকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এসে আমি এটা জাস্ট কি পেস্ট করে দিব, হ্যাঁ নেভার সেকশন এই দিয়ে দিলাম, হ্যাঁ শেষ। এতে কার কোন দাবি দেওয়া আছে এটা নিয়ে? কিছু কিছু জিনিস এখন আচ্ছা, এবার মনে করেন যে আমরা যদি এটা আউটপুটে নিয়ে আসি, আমি একবার মজিলাতে ওপেন করলাম, হ্যাঁ চলো দেখেন এটা চলে আসছে না, এটা দেখেন তো এই নরমাল ভিউ কন্ট্রোল শিফট এম রেসপন্সিভ ভিউ, ধর আমি টেক্সট ডিভাইসে আসলাম, এটা কি মোবাইল ভিউ চলে আসছে। ক্লিয়ার সবাই? আমাদের স্ট্রাকচার নিয়ে আসলাম, রেসপন্সিভ অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন কাজ হচ্ছে কি কাস্টমাইজেশনের কাজ, আমরা কাস্টমাইজেশন করে এটাকে এটার মতো করে বানাবো, এই অবস্থা নিয়ে আসবে। কিভাবে পসিবল এটা আমরা দেখে চলেন একটু করে আগাই। এখন আপনারা এখানে একটা জিনিস হচ্ছে যে কি মিস করে যাচ্ছেন, আমি জিনিসটা একটু বলি। আমরা তো লাস্ট ক্লাসে রেসপন্সিভ প্র্যাকটিস করতেছিলাম, আমরা দিচ্ছি একটা প্যাটার্ন ফলো করছিলাম। একটা কি প্যাটার্ন? আমাদের একটা ফুল উইডের একটা কি ছিল, প্যারেন্ট ছিল, তারপর লেআউট আমরা সিলেক্ট করতেছিলাম, তারপর সেখানে আমরা এরপর রো সিলেক্ট করতেছিলাম, এরপর এটার ভিতরে গ্রিড গুলো ভাগ করতেছিলাম। গ্রিড ভাগ করলে সেই গ্রিডটা কি হচ্ছে রেসপন্সিভ আমাদেরকে হেল্প করতেছিল, রাইট? এখানে দেখেন আমরা কিন্তু ওই বিষয়গুলো পাই নাই, ছিল এখানে পাই নাই। এখন এই যে কম্পোনেন্ট এগুলো তো বুটস্ট্র্যাপ, তাই না? বুটস্ট্র্যাপ এগুলাকে রেসপন্সিভ করে রাখছে, ভিন্ন ভিন্ন রেসপন্সিভ এগুলা করে রাখছে। এই জন্য আমাদের এইগুলো ইউজ করার সময় একটু ওই যে রুলস যেটা ছিল আমাদের রেসপন্সিভের, সেখানে একটু ফ্লেক্সিবিলিটি আমরা মেনটেন করতে পারবো। কারণ ওরা যেটা এটা বানাইছে অলরেডি, এটা দেখা যাচ্ছে কি দেখেন এটা রেসপন্সিভ হয়ে আছে, তাহলে এখানে আমাদের গ্রিড নিয়ে বা প্যারেন্ট চাইল্ড নিয়ে চিন্তা করার তেমন একটা কি কোনো কারণ নেই। ওকে, তো এখানে আপনি দেখেন কারণ না থাকার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এরা মূলত এই যে কাজ করে রাখছে। দেখেন এই যে ন্যাপটা ফুল উইড জুড়ে আসছে, এটা দেখেন বিকজ অফ দেখেন এখানে কোনো কি নাই, উইড বলা নাই। এখানে দেখেন এটা ফুল উইড জুড়ে আসছে, তার মানে ওই যে প্যারেন্ট যেটা ফুল উইড এটা এখানে আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলছিলাম ন্যাপবার থাকবে, এটা কেন? ওই যে এক্সপান্ড হওয়ার জন্য আমরা একটু আগে বললাম। আর এটা হচ্ছে কি এটা ব্যাকগ্রাউন্ড কালার। আবার দেখেন আমি যেখানে যদি বলি যে বিজি ধরেন প্রাইমারি বা ইনফো, এটা চলে আসছে। ওকে, তার আমি যেটা যদি না রাখি তাহলে একবার ব্যাকগ্রাউন্ড এটা কি হবে, সাদা হয়ে যাবে, চলে যাবে। সমস্যা আছে? সিম্পল। আমি এটা ফেলে দিলাম আগেই। হ্যাঁ, এরপরে এই যে কন্টেনারে এটাকে লেআউট সিলেক্ট করা, আমার ধরো কন্টিনিউটি লেআউট নেবে, ফিক্সড উইডে লেআউট নেবে, তাহলে এখান থেকে সুইটটা ফালাই দিলাম, এরপরে দেখেন লেআউটটা কি চলে আসছে। ক্লিয়ার? এরপরে হচ্ছে যে নেভার ব্র্যান্ড, এখানে আমাদের ইমেজটা চলে আসবে, আনবো। এটা হলো বাটন, এই বাটনটা এটা কোন বাটনটা বলেন তো? এই টগল বাটনটা, এটা কি টগল বাটন। টগলে ক্লিক করলে নেভারটা কি হয়, এক্সপান্ড হয়, আবার ক্লিক করলে এটা কি হয়, কলাপস হয়। হ্যাঁ, এটা লাগবে, এটা ফেলে দিলে তো হবে না। এবার এখানে কি করতে পারি দেখি আমরা, চলেন। বাটন নেভার টগলার টাইপ ডাটাবেস টগল জাভাস্ক্রিপ্ট কল হচ্ছে এখানে। হ্যাঁ, এটা ফাংশন কল হচ্ছে ডাটাবেস টার্গেট। এই ডাটাবেস টার্গেট ইকুয়াল টু সবসময় খেয়াল রাখবেন হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের কাজ কি? লিংক বলে দেওয়া, পাথ বলে দেওয়া, আইডি বলে দেওয়া। এই আইডি বলতেছে, দেখেন এই আইডি কোথা থেকে আসতেছে, এখান থেকে আসতেছে। এটা মোবাইল স্ক্রিনে কিন্তু কি হয় দেখা যায় না। হ্যাঁ, এখানে হিট করার পরে এটাকে কি করে, একবার এক্সপান্ড করে, হিট করার পরে এটা একবার কি কোলাপস করে। আর আপনি যে কিছু নরমাল মোবাইল ভিউতে দেখাবেন না, সে সবকিছু এই ডিপের মধ্যে রাখতে হবে। কথা বুঝতে পারতেছেন? বাটনের পরে যে ডিপটা, সেটা মানে যত কিছু মোবাইল স্ক্রিনে দেখাবো না, সবগুলো আমি রাখবো কোথায়, এই ডিপের মধ্যে। তখন আবার এই বাটনে ক্লিক করলে এই ডিপ থেকে সেগুলো বের হয়ে আসবে, আবার এই বাটনে ক্লিক করলে ডিপের ভিতরে আবার সবগুলা চলে যাবে। ক্লিয়ার? আবার এক্সপান্ড হলে তখন এটা কি হবে, সব স্ক্রিন জন্য ভিউ হয়ে যাবে, মানে নরমাল ডেস্কটপ ভিউতে আসলে আর কি। ওকে, আচ্ছা। এরপরে ধরেন এখানে যে আইডি যেটা আছে, ধরেন আমি এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি ধরেন এখানে দিলাম ধরেন কথার কথা কি মাই ন্যাপ। হ্যাঁ, দেন এখানে চেঞ্জ করি নাই। এখন এখানে এটা খুঁজছে কি ন্যাপ বার সাপোর্ট কন্টেন্ট, এটা আছে মাই ন্যাপ, তাহলে জীবনেও কি পাবে না, মাউস মধ্যে ব্যাঙ্গে হলে আর লাভ নাই, কিন্তু অ্যাড্রেস সে পাচ্ছে না। ওকে, এখানে দিতে হবে তাহলে কি এই মাই ন্যাপ, তাহলে এবার পাবে, লিঙ্ক আপ হলো। এবার এরিয়া কন্ট্রোলস, এরিয়া এক্সপান্ড, এরিয়া টগল, এটা জাস্ট কি একটা লেবেলিং করছে, এটা আপনি চাইলে ফেলে দিতে পারেন, আমি ফেলে দিই এগুলো।
তাহলে দেন এটা গেল। আপনার দিছেন আমরা দিন। তারপর এখানে আসলাম নেভার কলাপস ওই যে কলাপস এক্সপান্ডের জন্য মোবাইল ভিডিওতে যেটা হচ্ছে ওগুলো রাখবেন এগুলো, হ্যাঁ। এখানে আসেন এমই অটো মানে কি মার্জিন এন্ড অটো, এন্ড থেকে ধাক্কা দিয়ে স্টেটে চলে আসছে। আর আমি যদি এখানে যদি বলি যে এম এক্স অটো, তাহলে কি হবে, দুই পাশ থেকে এটাকে কি মাঝখানে নিয়ে আসবে, দেখেন এই খুবই সিম্পল। এবার আমি যদি বলি যে এম এস অটো, তাহলে এস থেকে ধাক্কা দিয়ে রাইটে নিয়ে যাবে, তাহলে আমরা আমাদের মাঝখানে রাখবো, এই যে এম এক্স অটো। এম বি টু মানে মার্জিন বটম টু, কিন্তু আবার এলজিতে আসলে সেই মার্জিনটা কি জিরো। তাহলে আমরা একটু বুঝলাম কি হয়েছে, দুইবার বুঝতেছি দেখেন। তাহলে আশা করি আপনারা এরপরে ধীরে ধীরে নিজেরা পারবেন, জাস্ট তবে একটু প্র্যাকটিস করতে হবে একবার দুইবার, নাহলে মাথায় থাকবে না তো, অনেক কাজ। এরপর আসেন এবার ইউএল এর ভিতরে অনেকগুলো এলআই, এলআই মানে কি একটা কি item। এটা অ্যাকচুয়ালি মেন ন্যাপটা কিন্তু এটাই, হ্যাঁ। আর এটা পুরোটা ন্যাপ বার, আর এটা হচ্ছে মেন কি ন্যাপ। একটা এলআই যাচ্ছি, হ্যাঁ। অ্যাক্টিভ প্রথমটা অ্যাক্টিভে থাকে। জি স্যার। এরপর এরিয়া কারেন্ট ওই যে এটাও সেম সেম একই জিনিস, রিডিবিলিটি বাড়াচ্ছে। এলআই, হ্যাঁ, এটা এভাবে আসলো। এবার এটা হলো ড্রপ ডাউন, হ্যাঁ, ওই যে যেটা ছিল এটা এটা আমরা রেখে দিচ্ছি, আপাতত রেখে দিই, পেজেস রাখলাম। তো এখানে ওই একই কথা আগের মতোই, এটা ড্রপ ডাউন, এখানে ক্লাস, এটা একটা ড্রপ ডাউন টগল ক্লাস, এগুলো রেখে দিবেন, হ্যাঁ। আর এখানে হাইপার কোনো কিছু যাবে না, রোল এটা বাটনের মতো করে কাজ করবে। এটা লাগে রোল বলে দেওয়া। রোল লাগে কিরকম জিনিসটা বলেন তো, ধরেন একটা মঞ্চ নাটক চলতেছে, এখানে অনেক লোকজন থাকে না বিভিন্ন ক্যারেক্টারের, হ্যাঁ, কেউ রাজা, কেউ রানী, হ্যাঁ, কেউ ধরেন মির্জাফর, কেউ এরকম, ওই রোল প্লে, হ্যাঁ, এটা রোলটা, ঠিক আছে। এক মিনিটটা কোন রোলে কাজ করতেছে, এখন কি বাটন রোলে কাজ করতেছে, ওকে। এরপরে ডাটাবেস টগল ড্রপ ডাউন, এখানে হলো যে জাভাস্ক্রিপ্টের ফাংশন কল হচ্ছে, সে অ্যাকচুয়ালি এখানে ঘটনা করাচ্ছে, ক্লিক করলে এগুলারে বের করে দিচ্ছে, ক্লিক করলে আবার এগুলারে ঘরে নিয়ে যাচ্ছে। এবার এই রিয়াকশন ফলস, এটা আগের মতোই চাইলে ফেলে দিতে পারেন। এরপরে ইউএল এটা রেখে দিবেন। এবার ইউএল এর মধ্যে এলআই, এলআই গুলো এক একটা করে এখানে যেরকম ছিল না সেম এলআই গুলো, হ্যাঁ, জাস্ট ক্লাসগুলো কি চেঞ্জ। এখানে আছে কি ন্যাপ বার, ন্যাপ আইটেম আর ন্যাপ লিঙ্ক, আর এগুলোর বলতেছে কি ড্রপ ডাউন মেনু আর কি ড্রপ আইটেম। চেঞ্জ করা দরকার, যা আছে কি রেখে দেন। এবার ডিজেবল বাটন, এটার দরকার না, আমি এটা কি ফেলে দিচ্ছি। ক্লিয়ার সবাই এতটুকু? এবারে ফর্মটা আমার এই রিকোয়ারমেন্টের দরকার নেই, আমরা এটাকে ফেলে দিব। ফর্ম যেখানে আছে এখানে আমাদের অনেক সময় কি বাটন টাটন থাকে না, হ্যাঁ, যা থাকে না, যে কিছু থাকে সেটা আমরা কি ওইভাবে কাস্টমাইজ করে দিব। ঠিক আছে সবাই? আপাতত আমি এটা ফেলে দিলাম, শেষ। ইউএল এ আসলাম, এই হলো যে আমাদের ইউএল। এবার এই ইউএলটাকে আমার এই যে মেনু যেগুলো আছে এগুলোর সাথে কি আমরা ওইভাবে তৈরি করে দিব আর কি, হ্যাঁ। প্রথমে কি হোমের পরে আছে কি এটা অ্যাবাউট আস। কেউ এটা দেখে দেখে বলেন তো আইটেমগুলো কার কাছে খোলা আছে? সবাই অফ করে দিয়েছেন। অ্যাবাউট এর পরে সার্ভিস, না এই ছেলেগুলো ভালো, হ্যাঁ বলেন। সার্ভিস ধীরে ধীরে, হ্যাঁ, আওয়ার টিম, তারপরে আচ্ছা আওয়ার, আর কি কি আছে? আওয়ার পোর্টফোলিও, আওয়ার পোর্টফোলিও, হ্যাঁ, ওকে। আর বায়োগুলো আমি ড্রপ ডাউনে দিচ্ছি যাতে সবই ইউজ হয় আর কি, হ্যাঁ। পেজ দিলাম, পেজ দিয়ে এখানে বললাম হচ্ছে কি আওয়ার প্রাইসিং। এরপরে আর কি আছে? কন্টাক্ট, হ্যাঁ, এই দিলাম কন্টাক্ট। চলো কথা বুঝে গেল, তাহলে ড্রপ ডাউন হয়ে গেল আমাদের কি নরমালটা হয়ে গেল, সবাই ক্লিয়ার? ওকে। এবার এই যে কিছু লিংক ফাঁকা আছে না, এগুলো আমরা পরে কি লিংকগুলা দিব। আপাতত আমরা এখানে ইন্ডেক্সের লিংকটা দিয়ে দিই, ইন্ডেক্স ফাইলটা আমাদের কাছে আছে তাই না, ইন্ডেক্স ডট সবাই ক্লিয়ার একটু? লোগোটা তো আছে স্যার। এরপর দেখেন এই যে চলে আসছে এগুলো, এই ওকে নাইস। আর এখানে একটু আসি, এখানে আমাদের ইমেজটা আমরা অলরেডি কি নিয়ে নিয়েছিলাম, এখানে আসি চলেন, এই যে এ img অ্যাসেট ইমেজ লোগো, শেষ। এখানে অল্টার এবং কি টাইটেল, হ্যাঁ, শেষ। আচ্ছা, এই ইমেজের জন্য অল্টার এবং টাইটেল কি দিলে বেস্ট হবে বলেন তো? কোম্পানির নাম, হ্যাঁ, কোম্পানির নাম বা ওই যে যে আপনার মোটো শর্ট যেগুলো থাকে স্লোগান ওগুলো আছে, হ্যাঁ। তো এখানে আমার কাছে মনে হয় যে কোম্পানির নামটা হলো বেস্ট, আমার চিন্তা ভাবনা আর কি। এই জিনিসটা একটু বলবেন এটা কিভাবে সিলেক্ট করেন? আচ্ছা, একাধিক ঘরে একসাথে কাজ করতে হলে হচ্ছে যে প্রথমে আপনি যে কোনো একটা ঘর ক্লিক করবেন, এরপর অল্টার চেপে বাই ঘরগুলোতে ক্লিক করবেন, তাহলে একসাথে হবে, হ্যাঁ। অনু অ্যাডভান্স দেখলাম,
শেষ হয়ে গেল জিনিসটা। আর এটাকে রেসপন্সিভ করার জন্য কোনো কোড লেখা লাগবে না, কারণ এটা ছোট একটা ইমেজ, সে এমনিতে অসহায়, আর তার চাপাচাপি করা লাগবে না, সে এমনিতে জায়গা মতো পড়ে যাবে। আর এখানে লিঙ্ক দিয়ে দিব। নর্মালি ব্র্যান্ডে ক্লিক করলে কই যায়, হোমে, তাহলে এখানে হোমের আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে ন্যাপবারের আপনার কি স্ট্রাকচারও শেষ, ন্যাপবারের কন্টেন্টও কি শেষ। আর এখানে এক্সপান্ড এল দি মানে কি, এল দিতে গেলে এটা কি হবে, বড় হবে। অন্য সময় কি থাকবে, এটা নিচের দিকে আসলে হ্যামবার্গ থাকবে। কি মেনু থাকবে, হ্যামবার্গ মেনু থাকবে। অফিসিয়াল নাম বলতে হবে, হ্যামবার্গ মেনু থাকবে, হ্যামবার্গ। ওকে, দেখেন এই যে এটা হলো যে 768 থেকে 991 মনে হয়, 991, এটা হচ্ছে যে আপনার মিডিয়াম ডিভাইস। 92 থেকে গেলে এটা ওই যে কি এলজি বা লার্জ ডিভাইস। ক্লিয়ার সবাই? আর আমি লাগবে না, দেখেন এই যে, আর যদি এখান থেকে যদি এটা তুলে দিই তাহলে এটা আজীবন কি হবে, ছোট হয়ে থাকবে, যে স্ক্রিনে এটা কি ছোট থাকবে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? এবার আপনার 2 মিনিট সময় নিয়ে এটা একটু দেখেন, আবার নিজেরা করার দরকার না, একটু দেখেন। এবার আমি সিএসএস করে দিচ্ছি এর উপরে, হ্যাঁ একটু দেখেন। তাহলে আমাদের স্ট্রাকচার শেষ, কন্টেন্ট শেষ, রেসপন্সিভ কি শেষ। দেখেন আমরা যে এটা বলছিলাম ওইভাবে কিন্তু আগাচ্ছে। দেখেন কালকে বলছিলাম প্রথমে আমরা কি করব, স্ট্রাকচার, কন্টেন্ট, ডিজাইন, রেসপন্সিভ, ডান। আর এরপরে বাদ বাকি ডিজাইন যেটা আছে আবার এটা আমরা কি যাচ্ছে এখানে, হ্যাঁ কাস্টমাইজেশন, রাইট। ওকে, প্রথমে এগুলোরা ধরি, এখানে কি কি চাচ্ছে এখানে দেখেন। এখানে বলতেছে কি হচ্ছে কি সবগুলা ক্যাপিটালাইজ হবে নাকি আপার কেস হবে, সবগুলো আপার কেস হবে। এগুলো সবগুলো সাদা কালার হবে, হ্যাঁ। এরপরে বোল্ড করো, বোল্ড হবে, হ্যাঁ মানে প্যাডিং ট্যাডিং আছে, ঠিক আছে এটা। আর এখানে এটা এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি এটা অ্যাক্টিভ, আর হোভার হলো এরকম হবে, মানে দুইটা একই জাতীয় বোঝাচ্ছে। মানে এটা বোঝাচ্ছে এটা অ্যাক্টিভ হলে এরকম হবে, আবার হোভার হলেও কি এরকমই হবে, সাদা না, হোভার হলেও এরকম হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এখানে দুইটা কালার পাচ্ছি, একটা হচ্ছে সাদা কালার, একটা হচ্ছে কি এই গ্রিন কালারটা। এরপরে যদি একটু দেখি আরো, এখানে একটা কালো কালার পাচ্ছি, হ্যাঁ এখানে আরেকটা কালার পাচ্ছি অ্যাশ টাইপের। তো এই টেমপ্লেটে মোটামুটি 4টা কালারই আছে, আর কোনো কি কালার এখানে তেমন নাই। তাহলে আমরা এখানে একটা কমন কালার নিয়ে নেবো শুরুতে, চলেন শুরুতে কিছু কমন কাজ করে ফেলবো, হ্যাঁ সুন্দর করে। এখানে আসলাম, এসে আমি একটু কি এরিয়া ডিক্লেয়ার করতেছি, প্লিজ খেয়াল করি আমরা কমন স্টার্ট, হ্যাঁ বলতেছি আমি, হ্যাঁ বলবো, সমস্যা নেই, আর ধৈর্য ধরেন। কমন কোড এন্ড, আচ্ছা এখানে আমি বললাম হচ্ছে কি রুট, কিছু ভেরিয়েবল নিব আমরা, হ্যাঁ প্রথম ধরেন নিলাম হচ্ছে কি কি প্রাইমারি কালার একটা নিলাম, হ্যাঁ এরপর নিলাম ধরেন যে হ্যাপেন হ্যাপেন সেকেন্ডারি কালার, হ্যাঁ এরপর দিলাম ধরেন হচ্ছে কি কি লাইট কালার, এটা হচ্ছে যে ডার্ক কালার, এই ওকে 4টা নিলাম এরকম। কিন্তু শুধুমাত্র কালারের জন্য, ফন্ট সাইজের জন্য, যে কোনো কিছুর জন্য আমরা এরকম কি নিতে পারবো, নো প্রবলেম। আচ্ছা এবার আমি কালারগুলো এখান থেকে নিয়ে দিয়ে দেবো, আমি এটা দিয়ে সিলেক্ট করবো, তাহলে সহজ হবে। তো আমি হচ্ছে যে ওকে এটাকে, এই কালারটাকে আমি হচ্ছে বলে দিব হচ্ছে প্রাইমারি কালার বলতেছিলাম, হ্যাঁ এটা ধরো প্রাইমারি কালার বললাম, অল্টার এক্স কপি হচ্ছে। এরপর হচ্ছে যে এটা একটা আসলো, অল্টার এক্স আসলো, তারপর কালো একটা ছিল, এই যে কালোটা, এটা নিলাম অল্টার এক্স আসলো। এরপর এটা নিলাম অল্টার এক্স, একবারে সবগুলো নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট বসাই দিবে, এটা কপি করলাম, নিয়ে এখানে কি বসালাম। এরপর হচ্ছে যে এই ইয়াটা অ্যাশ ট্যাশ টাইপের যেটা আছে, হ্যাঁ এটা আমি সেকেন্ডারি কালারে বসাই দিলাম। ওকে, এরপর সাদা কালার আছে একটা, এই যে সাদা কালার, এটা নিয়ে আমরা লাইট কালারে বসাই দিলাম। এরপরে ব্ল্যাকটা নিলাম, নিয়ে এখানে ডার্ক কালারে বসাই দিলাম। কোনো অসুবিধা আছে এটা? এরপরে এটা একটা ডট কন্টেনার নিয়ে রাখছি মিনিমাম উইড, হ্যাঁ এটা কারণ হচ্ছে যে এই কন্টেনার যেটা আছে এটাতে আমাদের লেয়ার সেট করে দিচ্ছে। আমরা যখন হচ্ছে যে এখানে আসি কন্ট্রোল শিফট এম, এটা চাইলে আমরা কি স্মল স্ক্রিন চেক করতে পারি, এক্সট্রা স্মল স্ক্রিন চেক করতে পারি না, হ্যাঁ আবার চাইলে ইচ্ছে মতো এটাকে ছোটও করে ফেলতে পারি। এই তো এই তো ছোট জন্য আপনি আসলে কোড করবেন না, তো এই জন্য আপনাকে একটা মিনিমাম জায়গায় এসে থামতে হবে একবার, হ্যাঁ
এবার এর নিচে যদি কোনো স্ক্রিন থাকে তাহলে থাক, ওটা নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই, এত ছোট আপনি মাথা পাগল হয়ে যাবে। এজন্য আমি এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ সেট করে রাখছি, সেটা হচ্ছে কি 360। আপনি একটুকুর জন্য কোড করেন, এর নিচে আর আপনার কোড করার দরকার নেই, রেসপন্সিভ করার কি দরকার নেই। এবার কোনো ডিভাইসে যদি এর চেয়ে ছোট থাকে সেখানে স্কোর আসবে, নো প্রবলেম, বাট আমার সাইটটা আর কি ভাঙবে না। নাহলে আপনার আরো ছোট ছোটের জন্য যে কোড করতে গেলে আরো অনেক প্রচুর কোড করতে হবে, এত কোড আসলে দরকার নেই। অত এখন যে ডিভাইসগুলো এগুলা মোটামুটি আপনার এটার মধ্যে কভার হয়ে যাবে, 99% ধরেন কভার হয়ে যাবে, তো 1% জন্য অত আর কষ্ট করার দরকার নেই। ক্লিয়ার? তারপরে যদি ধরেন আপনি একটা ক্লায়েন্ট পাইলেন, ধরেন ডোনাল্ড ট্রাম্প, তখন তার স্ক্রিন হলো ধরেন কি 260 পিক্সেল, তখন তার জন্য করে দিবেন এক্সট্রা করে। হ্যাঁ, বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে দেখেন, আমরা এখানে এই পয়েন্টগুলোতে আসি। এখন এখানে ধরেন আমার কালার হবে কি সাদা, কথার কথা সবগুলো হবে কি ফন্ট বড় সাইজের। এখন সিএসএস তো করতে হবে, তাই না? আমরা আগে সিএসএস করতেন কিভাবে? এখানে এসে ধরেন আমি এখানে বলি নেভার সেকশন স্টার্ট, বললাম কি এন্ড, আর এখানে বলতাম কি ধরেন ইউএল এর ভিতরে এলআই, এর ভিতরে এ, তার ভিতরে আমি বললাম কালার, ফন্ট সাইজ, ফন্ট বলে দিতাম, রাইট? এখন এইভাবে বললে পিছন থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন পিছন থেকে? আচ্ছা, এখন এইভাবে বললে এরা যে পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেমন দেখবেন? কারণ আমি এখানে বললাম হচ্ছে ধরেন কি কালার রেড, আচ্ছা না, কারণ আছে, কারণ হচ্ছে এই যে এখানে ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন, এটা ডিজাইন তো কোন না কোনো ক্লাস ধরে করছে, বুটস্ট্র্যাপ করছে। আমরা যখন নিজেরা কোড করতাম তখন বুটস্ট্র্যাপ ছিল না, তখন আমাদের কোড পাচ্ছে, বাট এখান তো যেহেতু ডিজাইন একটা পায় আছে, তার মানে বুটস্ট্র্যাপ কিছু কাজ এখানে করছে, আর আমাদেরটা ওই জন্যই পাচ্ছে না। এখন আমাদের কি করতে হবে তাহলে? বুটস্ট্র্যাপ কি ক্লাস ইউজ করছে সেগুলোর আইডেন্টিফাই করতে হবে, দেন ওই ক্লাসটাকে ওভাররাইড করতে হবে। ঘটনা বোঝা যাচ্ছে? তাহলে বুটস্ট্র্যাপ যেহেতু করে রাখছে, আগে বুটস্ট্র্যাপের কোন ক্লাস কোন প্রপার্টির জন্য এগুলো হয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে, দেন ওগুলা দিয়ে আমাদের কি কাজ করতে হবে। ক্লিয়ার? নাইস। দেখেন, আমি হচ্ছে যে এই ইন্সপেক্ট করতেছি, ধরেন এটা রাইট বাটন ক্লিক করলাম যে এলিমেন্টের উপরে ইন্সপেক্ট ক্লিক করলে আমরা কি করতে পারি জানেন? লেফট সাইডে আমরা দেখতে পাই কি HTML এলিমেন্টটা, আর এই যে এলিমেন্টটা সিলেক্ট থাকবে তার রাইট সাইডে কি সিএস কোডটা দেখা যায়। এখানে আসেন, দেখেন একইভাবে এটা হলো কি এটা কি বলে মাইক্রোসফট এজ। এখানে আসেন, এই ইন্সপেক্ট করেন, এই যে লেফট সাইডে হচ্ছে কি HTML, রাইট সাইডে হচ্ছে কি CSS। লেফট সাইডে যে এলিমেন্টটা সিলেক্ট করা থাকবে, রাইট সাইডে তার কি CSS দেখা যাবে। ক্লিয়ার? এইটা এখন থেকে মাথায় কি ভালোভাবে নিয়ে নিতে হবে। দেখেন, একটু ভালো করে সামনে যারা আছেন খেয়াল করেন, পিছনে যারা আছেন একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। এখানে আমার সিলেক্ট করা আছে কি এর মধ্যে ক্লাস নেম কি আছে দেখেন তো, ন্যাবলিং। তার মানে ন্যাবলিং নামে এখানে কিছু একটা ডেফিনেটলি পাবো, সেটাই আমার এই সেক্টরের কি এখানকার কোড। এখানে ন্যাবলিং আছে, কিন্তু এটা কিসের মধ্যে দেখেন তো, এটা কি মিডিয়াগুরি, এটা কি মিডিয়াগুরি ছাড়া খুঁজেন, এটা নরমাল মোডে আমরা এখন আছি। কেমন ন্যাবলিং? এই যে মিলছে? সবকিছু এত সহজ তা না, সহজ না বলে একটু খুঁজবেন, কারণ কোনো কিছু কিছুর মধ্যে অনেকগুলা সিলেক্ট থাকে। যেমন এখানে দেখেন আপনার একটা দুইটা তিনটা আছে এখানে, আর এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা আছে, সবসময় সহজে পেয়ে যাবেন তা কিন্তু না। ওকে, ন্যাবলিং আর পেলাম, পারবা দেখেন ডিসপ্লে ব্লক, প্যাডিং, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, কালার, টেক্সট ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, ট্রানজিশন, সবগুলো প্রপার্টি আমরা বুঝি না? যদি বুঝি তাহলে কোনটার জন্য কি কাজ হচ্ছে এটা তো আমরা বুঝতে পারি, তাই না? প্রপার্টি গুলো দেখেন অনেক জায়গায় ভেরিয়েবল দিয়ে নিছে, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। যদি ওই ভেরিয়েবল গুলো চেঞ্জ করতে হয় তাহলে এগুলো বাদ দিয়ে আপনি আপনার মতো করে ভেরিয়েবল কি লিখে দিবেন। ক্লিয়ার? যেমন দেখেন এই যে ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট ওয়েট, কালার, ধরেন এখানে আমি হচ্ছে বর্ডার, ধরেন আমি এখানে এসে দেখেন নিচে দিয়ে এসে লিখলাম যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, হ্যাঁ, সবগুলো বড় হাতের হয়ে গেছে। হ্যাঁ, দেন আমরা হচ্ছে যে এখানে আপনার কি সিলেক্ট করার পরে এই সিলেক্টরটা খুঁজে পাওয়ার পরে কিভাবে কাজটা করবে এটা একটু ওটাই করতে হবে, ওটাই বুঝেন। হয়তো আপনি প্রথমে সবটা কপি করে নিয়ে আপনার ফাইলে নিয়ে কি রেখে দিতে পারেন, এটা একটা ঘটনা ঘটাতে পারেন। তবে আমার কাছে আগে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে এখানে টেস্ট করে করে দেখা, এখানে কাজ করলে সেটাকে রিয়েল টাইম চেঞ্জ হয়। ওকে, এই জন্য আমি এখানে করে কোডটা কপি করে নিয়ে যাই। আপনারা এভাবে ধীরে ধীরে অভ্যাস করেন,
তা আজকে ইনস্ট্যান্ট তো আর হয়ে যাবে না, যদি চেষ্টা করেন তাহলে আজকে কালকে পরশুর মধ্যে দেখবেন যে কি হয়ে গেছে জিনিস। চেষ্টা করতে হবে। এরপরে ধরো হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য কি কালারের মধ্যে ভেরিয়েবল চেঞ্জ করলে হয়ে যাবে। এরপরে ধরেন হচ্ছে ফন্টস চেঞ্জ করতে, ধরেন এখানে এসে যদি আমি একটু সিলেক্ট করে আপনাকে দেখাই, এগুলো হচ্ছে ফন্টস হচ্ছে 18 পিক্সেল দেখেন, আর এটা কি বোল্ড হওয়া অবস্থায় আছে। বোল্ড মানে কি 600 মনে করেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা করতে পারি দেখেন, এই যে ফন্ট ওয়েট, তো এখানে এসে আমি বলে দিতে পারি কি ধরেন 600, তাহলে এটা মোট হয়েছে না একটু আগে থেকে নাকি হয়েছে। হ্যাঁ, তার ফন্ট সাইজ এখানে আমি ধরেন দিলাম হচ্ছে কি 18 পিক্সেল, একটু বড় হয়েছে নাকি, তাহলে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে না। এখানে এর প্যাডিং দুদিকে একটু প্যাডিং বাড়াইতে হবে। তাহলে যে প্যাডিং এর হচ্ছে যে প্রথমটা দেখেন তো এটা ওয়াই ভ্যালু মানে টপ বটম, পরটা দেখেন এটা কি এক্স এর ভ্যালু মানে কি লেফট রাইট। তাহলে আমি এখান থেকে এই যে পরের ভ্যালুটা ফালাই দিয়ে আমি এখানে ধরেন বললাম হচ্ছে কি 20 পিক্সেল, মানে লেফট রাইটে 20 পিক্সেল করে লাগবে। এখানে ইম্পর্টেন্ট দিলে হবে, অন্য কোনটার সাথে কমপ্লিট করতে হচ্ছে না। দেখেন এটা কি বেড়ে গেছে না, এটা সিম্পল না। আপনারা বলতে পারেন যে এই ভ্যালু কেন পাচ্ছে এটার সাথে, এটা দেখতে তো আমরা ভেরিয়েবল দেখতেছি, কিন্তু এরা পড়তেছে ধরেন এখানে 20 পিক্সেল আছে মনে করে পড়তেছে, তাহলে আমরা প্যাডিং এর মধ্যে একসাথে একাধিক ভ্যালু দিতে পারি না। এখানে ওইভাবে এটা একটা ভ্যালু, এটা একটা, দুইটা ভ্যালু একসাথে ইউজ করছে। কনসেপ্টগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে? এবার এই যে কোড করলাম, এই কোডটা সুন্দর করে কি করবেন, কপি করবেন। হ্যাঁ, আলতো করে কপি করুন, কপি করে আপনার সিএসএস ফাইলে নিয়ে এটার কি রেখে দিবেন। ক্লিয়ার? এবার দেখেন আমরা যে কোডটা করলাম এটা আছে, আর এটা রিফ্রেশ করলে ঘটনাটা বুঝবেন। এই যে ন্যাবলিং, এই যে একটু খেয়াল করেন, আমরা যে কোড করলাম যে ডিফল্ট সিএসএস দেখা যাচ্ছে, ওই কোডটাও আছে, পাশাপাশি হচ্ছে কি এই যে ন্যাব সিএস মানে এটা হলো বুটস্ট্র্যাপের, ওইটাও দেখেন আছে। সবগুলো কেটে গেছে, কারণ হচ্ছে কি সেম কি সিলেক্টর, সবগুলো সেম প্রপার্টি দ্যাট, আর আমাদেরটা হচ্ছে কোথায় আছে আপনার হলো পরে আছে। এই যে আমাদেরটা পরে, এই জন্য কি আগে এগুলো পাচ্ছে পরে এগুলো পাচ্ছে, দেখে সবগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে, সবগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে। কিন্তু আসলে সবগুলো রিপ্লেস করার দরকার নেই। কোনগুলো রিপ্লেস করার দরকার আছে, যেগুলো যেগুলো আমরা চেঞ্জ করছি সেগুলো সেগুলো রিপ্লেস করার দরকার আছে, সবগুলো রিপ্লেস করার দরকার নেই। যেমন আমার ডিসেল ব্লক, এখানে আমার কোনো কাজ নেই, এটা ফেলে দিলাম। তারপরে কালার থাক লাগবে, যে টেক্সট ডেকোরেশন, তারপরে ব্যাকগ্রাউন্ড, বর্ডার, ট্রানজিশন, এগুলো আমাদের আসলে কোনো দরকার নেই। তাহলে এগুলো আমরা কি করলাম, এগুলা ফেলে দিলাম। ফেলে দিলে কি হবে দেখেন, বুটস্ট্র্যাপ ওর কাছে তো আছে জিনিসগুলো, বুটস্ট্র্যাপ ওর সিএসএস থেকে কি ওই যেগুলো আমাদের ওভাররাইট করে দেয় সেগুলো ও সিএসএস থেকে কাজ করাবে, আর যেগুলো ওভাররাইট করছে সেগুলো আমাদের সিএসএস থেকে কি কাজ হবে, কেটে দিবেন এগুলো, তাহলে কোড বাড়বে, শুধু কোনো দরকার নেই। ক্লিয়ার সবাই? একটা কোয়ালিটি বলে একটা ব্যাপার আছে না একটা। দেন এখন এই যে ন্যাবলিং আমরা এখানে দিলাম, ন্যাবলিং তো আবার আপনার আরো অনেক জায়গা থাকতে পারে, তাহলে সবাই এটা পেয়ে যাবে না। তখন এবার আপনার কি করা উচিত, এটা একটা কি প্যারেন্ট দেওয়া উচিত, এটা একটা কেমন। এখন দেখেন ন্যাবলিং, ন্যাবলিং এর প্যারেন্ট কে ন্যাব বা ন্যাব, এটা অনেক জায়গায় থাকতে পারে। তাহলে একবার উপরে এসে আপনার এখানে একটা কি আইডি নিয়ে নেবেন, এটা হলো বেস্ট অপশন। ন্যাব আইডি ইউনিক হয়। হ্যাঁ, তাহলে এখানে এসে আমি যদি বলে দিই বলেন তো এই, তাহলে এটার সাথে আর কারো কোনো কমপ্লিট হওয়ার সুযোগ নাই। এরপরে এটা ফেলাই দিলেও মনে হয় কাজ করবে। এখন কাজ করছে না, সিম্পলি হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখেন যেটা হচ্ছে ওটা দেখেন। ওকে, একটা ওকে ওকে ওকে। আচ্ছা, এরপরে দেখেন এই যে ড্রপ ডাউন আইটেম দেখেন, এটার কোনো সিরিজ কিন্তু পাই নাই, সে বড় হয় নাই, বিকজ অফ কি এখানে আমরা আসলে কি কোনো কিছু দেই নাই। এবার এখানে যদি আমি এসে যদি বলি যে ডট ড্রপ ডাউন আইটেম প্যারেন্ট দিয়ে দিব, ওটারও প্যারেন্ট দিতে হবে। হ্যাঁ ডেফিনেটলি, নাহলে অন্য ড্রপ ডাউন আইটেম হয়ে যাবে। এবার দেখেন তো পাইছে, সিম্পল। এরপরে কাজ হচ্ছে হোভার করা, সবগুলোরে কি হোভার করা। আমরা হোভার নরমালি কিভাবে করি, ধরেন এখানে জাস্ট সিম্পল আমি বুঝাচ্ছি, এইভাবে আমরা হোভার করি, তাই না? একটু আবার অন্য সিস্টেম দেখেন আছে, এই যে এইটার ভিতরে, এই সিলেক্টরের ভিতরে, হ্যাঁ এটা প্লিজ সবাই খেয়াল করে এসে আমরা দিলাম হচ্ছে কি এন্ড, মানে কি এইটা এবং হোভার, এই এইটা এবং হোভার। ওকে, এবারে এখানে আমরা কি চেঞ্জ করব, হোভারের কালার চেঞ্জ করব। তো এখানে বসে বললাম কি কালার ভেরিয়েবল, এবারে কি কালার, এটা আমাদের প্রাইমারি কালার। দেখেন তো এবার কোড কমে গেছে না? এটা আপনার কোডের কোয়ালিটি আমি বাড়াই দিছি।
হ্যাঁ, এবার আমার এখানে অ্যাক্টিভ করতে হবে না এটারে। জি স্যার। আচ্ছা, অ্যাক্টিভ করার জন্য HTML এ দেখেন অলরেডি এটা অ্যাক্টিভ কি একটা ক্লাস লিখে রাখেন ন্যাপ লিঙ্কের ওখানেই, জি তাই স্যার। না? তাহলে এটা ন্যাপ লিঙ্ক তো এটা না? জি তাহলে এখানে যদি আমি যদি বলে দিই আবার যে এবং স্যার। অ্যাক্টিভ ডট অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ কি হবে এই শেষ। দেখেন তো আগের চেয়ে কোডের অ্যাসনার অনেক বেড়ে গেছে না? হ্যাঁ, অল্প কোডে আমাদের সিলেক্টর লেখা আরো কি ক্রমাস জিনিসটা। জি স্যার। আর এরা এটা স্পেসিফিক হয়ে গেছে যে এগুলা সবগুলা কার এই লোকের। আপনারা প্রসেসটা বুঝতে পারছেন সবাই কিভাবে কাজ হচ্ছে? ওকে, তাহলে দেখেন সবগুলো হয়ে গেল। এই নাইস। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমরা একটা রেসপন্সিভ চেক করি, চলেন। কন্ট্রোল শিফট এম। আচ্ছা, সব কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা এরপরে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি একটু। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড নরমালি এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ন্যাপবারটাও আছে আবার কি স্লাইডারটাও আছে। ওকে, আমরা আপাতত হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শুধু নিচ্ছি। আমি কি করে একটু খেয়াল করেন, এই যে এখানে এই যে ন্যাবের উপরে একটা প্যারেন্ট নিব, কমন প্যারেন্ট একটা। এটা আগে নিয়ে নেই, আমরা কনফিউজড হবে এই জন্য। দেখেন শেষ করে দেখেন, এই এটা হচ্ছে কি হেডার। হ্যাঁ, তো এখানে আমি হচ্ছে একটা ট্যাগ দিয়ে দিই। এটার নামে আমাদের একটা সিমেন্টিক এলিমেন্ট আছে আমাদের, সেটা আমরা এখানে কল করলাম। আর এখানে হেডারের ভিতরে একটা পার্ট প্রথমে দিলাম কি ন্যাপ বার। এটার ভিতরে দুইটা পার্ট আমাদের আসবে, প্রথম পার্টটা হচ্ছে কি ন্যাপ। এটুকুতে কারো কোনো অসুবিধা আছে এভাবে করলে? ওকে, নাইস। হ্যাঁ, আমরা হেডার যেটা আছে এখানে একটা আইডি ডিস্ট্রিবিউট করে দিই, এটাকে আইডি ইকুয়াল টু, তাহলে আমরা এখানে বলতে পারি কি হেডার। হ্যাঁ, দ্যাটস ইট, এনাফ। আমরা চলে যাব একটা সিএসএস এ চলে যাব। সিএসএস এ যে এটা আমরা একটা এরিয়া কল করি হেডার সেকশন স্টার্ট। হ্যাঁ, ওকে, আইডি হেডার। এবার আইডি হেডার দিতে পারি অথবা শুধু কি হেডারও দিতে পারি। আইডি হেডার দিলেও এটা কি ইউনিক, শুধু হেডার দিলে ইউনিক, কারণ হেডার কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে দিবার হয় না। তো আমি আইডি দিচ্ছি যেহেতু এটা বেশি ইউনিক। এবার এখানে বললাম কি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ইউআরএল ডট স্ল্যাশ সিএস ফোল্ডার থেকে বের হলাম, ইউএস ফোল্ডারে গেলাম, তারপরে কি ব্যানার দিলাম। হ্যাঁ, এখানে বলে দিলাম কি নো রিফিট, মানে তুমি কি রিফিট যেটা পরে দিবে তো। হ্যাঁ, আপাতত একটু দেখি চলেন কোনো কিছু আসে কিনা। হ্যাঁ, তার মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসছে, তারপরে এখানে কি একটু হ্যাঁ এই আপাতত আমরা হচ্ছে যে হাইট দিয়ে চেক করব, কিন্তু প্রফেশনালি আমরা হাইট দিব না। আমাদের এখানে এখন অনেক কাজ বাকি, এটা পুরোটা দেখতে হলে হয় ওই কাজগুলো করতে হবে, আর না হলে কি হাইট দিতে হবে। কত হাইট দিবেন সেটা আমি জিনিসটা বুঝাই দিই। ইমেজের সাইজ দেখেন, এটার হাইট হচ্ছে দেখেন 675 পিক্সেল, আর ইমেজটা পুরো এরিয়া জুড়ে আছে আপনার। তাহলে এখানে যদি আপনি হাইট দেন আপাতত বোঝার জন্য, আমরা এখানে হাইট দিব কত 675 পিক্সেল। আপাতত বোঝার জন্য এটা আমরা কি দিয়ে দিলাম। এই চলে আসছে, রিপিট হচ্ছে। তাহলে আমরা তারা বলছে কি নো রিপিট, তো আপনি রিপিট হবেন না, নো রিপিট। এই এটা আবার কি ফুল কভার হচ্ছে না, তাহলে আমরা এখানে আবার বলে দেব কি বলেন তো ব্যাকগ্রাউন্ড সাইজ অফসেট ফিট হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমরা ইমেজ নিয়ে যদি কোনো একটা ইমেজ নিই, সেটা ইমেজ ট্যাগ দিয়ে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তাহলে এটা পুরো জোরে কি কভার হয়ে যাবে এটা। হ্যাঁ, আর কন্টেন্ট দিলে কি হয় রেশিও অনুযায়ী সে কি একটা সুন্দর একটা পজিশন নিয়ে নেয়। আর এটাতে কি কভারে কি হয়, সে আপনার ছেটে ফেটে যাইতে পারে কিন্তু পুরো এরিয়া সে কভার করে নেবে। ক্লিয়ার সবাই একটু? এবারে দেখেন ইমেজটা একদম চিকচিক করতেছে, কিন্তু এটা আসলে একটু ডার্ক ডার্ক আছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে এটার উপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে হবে। ওকে, কিভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে পারে একটু দেখেন। এখানে এসে ইমেজের আগে বা পরে, আমি পরে করতেছি, দেখি ভুল হলে আমাদের ভালো হবে জিনিসটা, আমরা শিখবো। লিনিয়ার গ্রেডিয়েন্ট
আমরা RGBA কালার ইউজ করবো। কেমন? RGBA কালার একটা, RGBA কালার দুইটা। ওকে, দুইটা কেন? আমরা জানি লিনিয়ার গ্রেডিয়েন্টে মিনিমাম দুইটা কালার দিতে হয়, আর এটা দুইটাই কি অ্যাকচুয়ালি ব্ল্যাক শেড। হ্যাঁ, তো আমি এই জন্য হচ্ছে যে এখানে দেখেন দুই জায়গাতে একসাথে আমি কাজটা করে ফেলবো। ওকে, দেখেন 0 0 0 ধরো 0.3। ওকে, হালকা একটা শেড হবে। আসে নাই, আসে নাই। তাহলে দেখেন এবার আমাদের এটা দিতে হবে ওই পাশে দিতে হবে। হ্যাঁ, ওই যে ও যেটা বলতেছে আর কি, আগে দিতে হবে কি কালারটা, তারপরে দিতে হবে কি ছবিটা। যদি এরকম ভুল হয়, ছবির আগে পরে কালারগুলো একটু প্রথমে সরাই দেখবেন, যদি আপনার কোড ঠিক থাকে আর কি, তাহলে এটা ডেফিনেটলি হয়ে যাবে। হয়ে গেছে, ছবিটা ডান। তাহলে আমার এগুলো কন্টেন্ট লাগে থেকে ভালো ভিজুয়াল হলো না? এই ওকে, এবার আমরা এগুলাকে হোয়াইট করে দিব। হ্যাঁ, এগুলাকে হোয়াইট কিভাবে করবে? সিএস এ আসলে একটু দেখেন, এই যে কালার হোয়াইট, ভেরিয়েবল লাইট কালার। এই এবার দেখেন এখানে ঘটনাটা কি করছে, এটা তো নিজে হোয়াইট। তো এবার আমাদের এটা ঠিক করতে হবে না? ঠিক করে কি করবো, কিভাবে ঠিক করবো বলেন তো? আমরা জানি যে এটা কিভাবে ওরা সাদা করছে, এটা জানি না, কিন্তু এটা জন্য আর কি করতে হবে? ইন্সপেক্ট। তাহলে ইন্সপেক্ট শিখা যাচ্ছে নাকি? আবার ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে এখানে হচ্ছে কি আমার HTML, এই যে HTML ড্রপ ডাউন মেনু দিয়ে গেল কি CSS। হ্যাঁ, এখানে দেখেন, এই খেয়াল করে ক্লিক করে কার উপরে ক্লিক করতেছেন, যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে, ড্রপ ডাউন মেনুতে আসতে হবে, ড্রপ ডাউন মেনু আইটেম মেনু, ড্রপ ডাউন কি মেনুতে, মেনুতে আসার পরে দেখ খুঁজেন ড্রপ ডাউন মেনু নামে কিছু আছে কিনা। এই যে আছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড নাই, খুঁজেন, এখানেও নাই, এখানেও নাই। এই ড্রপ ডাউন মেনু দেখেন, এই যে এগুলো হচ্ছে ভেরিয়েবল, মানে আমরা হচ্ছে কি ভ্যালুগুলো ভেরিয়েবল দিয়ে নিছি, ওরা প্রপার্টিও ভেরিয়েবল দিয়ে নিয়ে নিছে। তার মানে প্রপার্টিও ভেরিয়েবল দিয়ে কি নেওয়া যায়। ওকে, দেখেন এবার এখানে আসেন তো, এই যে দেখেন একটু, এই যে বিজে ড্রপ ডাউন বিজে, বিএস ড্রপ ডাউন বিজে, মানে কি বুটস্ট্র্যাপের ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালার কি এটা। প্রপার্টিটা এভাবে ভেরিয়েবল দিয়ে লিখছে, এগুলো দিয়ে পরে একটু বুঝতে হবে, সবগুলো বুঝুন। দেখেন যে ড্রপ ডাউন জেড ইন্ডেক্স, বুঝতেছি না ঘটনা কি? ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন পেডিং এক্স, ড্রপ ডাউন পেডিং ওয়াই, ড্রপ ডাউন ফন্ট সাইজ, বোঝা যায়? ওই সেম ঘটনাটাই বোঝাচ্ছে ওরা। হ্যাঁ, আবার এইখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি তুলে দিই, তাহলে এরকম হচ্ছে, এটা সুন্দর না? এখন আমাদের কাজ কি হবে বলেন তো? এটারে শুদ্ধারে নিয়ে যাওয়া, আমি প্রোডাক্টে নিলাম, নিয়ে আমার সিএস কোডে আসলাম, এসে এটার আগে পরে কোথাও একটা এটা দিলাম আমি। হ্যাঁ, এই যে দিলাম, দিয়ে এটা ক্লোজ করে, হ্যাঁ ক্লোজ করে আমি যেটা দরকার সেটা রেখে বাদ এগুলো কি ফেলে দিলাম। ফেলে দিয়ে এই লোকটা বললাম তোমার ব্যাকগ্রাউন্ড থাকবে, প্রপার্টি রাখতে হবে, প্রপার্টি না রাখলে হবে না। প্রপার্টি রেখে এখানে বলে দিলাম ধরেন ট্রান্সপারেন্ট, মানে কি ট্রান্সপারেন্ট মানে কি বলেন তো? স্বচ্ছ, স্বচ্ছ। হ্যাঁ, কালার আছে কিন্তু কি সেটা স্বচ্ছ কালার। ওটা ক্লিয়ার? এটার আগে দিয়ে আমরা কি প্যারেন্টকে বলে দিলাম। ক্লিয়ার? ওকে, নাইস। এবার দেখেন আমার কাছে এটা আরো ভালো লাগে, জিনিসটা দেখেন সুন্দর, এটা সুন্দর লাগছে আমার কাছে। থাকবে এটা ওইভাবে ধরে রিমুভ করতে পারা চাইলে, খুঁজতে হবে তো কোথায় আছে, ওখান থেকে রিমুভ করবেন। আমি প্রসেসটা দেখা দিচ্ছি, বাদ বাকিটা আবার আপনারা ধীরে ধীরে কি আগাবেন। ক্লিয়ার এতটুকু সবাই আমরা? ওকে, ওই আবার আগের মতো আমরা ইন্সপেক্ট করে আমাদের ধরতে হবে আমাদের কোথায় আছে সেটা, সেটারে হচ্ছে কি আমরা রিমুভ করে দিব। একটু ক্লিয়ার আমরা? আচ্ছা, এরপরে দেখেন আমরা একটু রেসপন্সিভটা চেক করি। আবার একটু আসুন, আবার কন্ট্রোল শিফট এম, হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে যে একটা ভ্যালু লিখে রাখতে পারি, এই যে এই ইউআরএল ইমেজ নো রিপিট সেন্টার লিখে দিতে পারেন। সেন্টার কি বলুন তো? ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, যে সেন্টারটা দেখাবে আর কি, পুরোটা দেখাবে না। যার যার ভালো লাগে তার কাছে, আমার ভালো লাগে কাজ নিয়ে কাজ দেখেন, দেখেন এদিকে দেখেন, দুষ্টামি করা দেখেন, যে ইন্সপেক্ট করলাম। এই যে এখন হচ্ছে অনেক সময় এরকম চাইবে আপনার কাছে যে এই যে মোবাইলের মেনুটা, হ্যামবার্গ মেনুর আইটেম গুলা, এগুলা লেফটে আছে বাই ডিফল্ট,
আপনার অনেক সময় চাইতে পারে এটা হ্যামবার্গে এটা সেন্টারে আসতে হবে, অনেক সময় চাইতে পারে কি এটা রাইটে আসতে হবে। এটা কিভাবে করবো? এটা হচ্ছে যে আপনার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। আমার এখানে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার দিয়ে আমি খুব সহজে এটা করে ফেলতে পারবো। কিভাবে দেখেন, যে ইউএল যেটা আছে, যেগুলো সরাইতে হবে একপাশে, নেস্টেডটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, নেস্টেড যেন ভুল না হয়। ওকে, এই ইউএল যেটা আছে অথবা হচ্ছে কি ডিপ যেটা আছে, এগুলোর মধ্যে যদি আমি যদি লিখে দিই, ধরেন বুদ্ধির তো শেষ নেই, অনেক বুদ্ধি আছে, ধরেন আমি যদি লিখে দিই টেক্সট সেন্টার, তাহলে সবগুলো দেখুন সেন্টারে চলে আসতেছে। এই সিম্পল। এরপর যদি বলে হচ্ছে কি টেক্সট রাইট, রাইট তো নাই, টেক্সট ইন্ড, তাহলে এগুলা ইন্ডে চলে আসবে। সিম্পল না জিনিসটা? এবার আপনি বড় করেন, বড় করলে বেশি টিফিট বোঝা যাবে না, কিন্তু অঘটন ঘটছে কিন্তু বিষয়টা বোঝা যাবে না সেট আপের কারণে। আবার আমি সেন্টারে এখানে কি দিয়ে দিলাম, হ্যাঁ। এই এরকম অনেক ঘটনা ঘটানো যায়, এটা ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপর। এখন সবকিছু দেখালে আপনার খেয়াল থাকবে না, যখন আপনার প্রয়োজন পড়বে তখন ঝামেলা পড়বেন, তখন আপনারা করবেন, দেখুন তখন এটা কি আসলে আপনার কাজে লাগতেছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আপনারা বাসায় গিয়ে এটা একটা প্র্যাকটিস করবেন। আমি সাথে সাথে আপনাদেরকে আরো দুটো ট্যাবলেট দিয়ে দিব, ওই দুটো ট্যাবলেট থেকে যে কোনো ট্যাবলেট আপনারা শুরু করে দেবেন। এটা আমি এখানে কমপ্লিট করব, আপনারা আমার সাথে করে বাসাতে প্র্যাকটিস করবেন। আর আরেকটা ট্যাবলেট মানে এই সময় আপনারা কি প্যারালালি করে যাবেন নিজেদের মতো করে। ক্লিয়ার সবাই? আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।